একটা বড় রয়্যাল প্যালেসে মিম দাঁড়িয়ে আছে। সেখানে কি জন্য এসেছে সে জানে না। চারিদিকে সুন্দর অন্ধকার আর অন্ধকার। একটু পর প্যালেসের সদর দরজা খুলে যায়। সেখান থেকে চাঁদের রোশনিতে দেখতে পায় সে ওয়েটিং ড্রেস পরে আছে। তার চোখ যায় সদর দরজার দিকে। সে দেখতে পায় একজন রাজকুমারের ড্রেসে তার দিকে এগোচ্ছে। মিম তার চেহারা দেখতে পারছে না। এমন সময় কিছু একটা শব্দ তার কানে আসে। মিম লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তার মানে সে এতক্ষণ এইসব স্বপ্ন দেখছিল। তবে এটা তার ক্ষেত্রে স্বাভাবিক, কারণ সে প্রায় এরকম স্বপ্ন দেখে যে তার বিয়ে একজন রাজকুমারের সাথে হবে। তবে সে ধন সম্পত্তিতে রাজকুমার নয়, বরং মনের ডাক দিয়েই রাজকুমার হবে। মিম এসব ভাবছিল, এমন সময় তার সৎ বোন রিমি ঘরে প্রবেশ করলো। রিমি তার ছেলে সুরে বলে, কিরে, আবার সে রাজকুমার আর রাজকুমারীর স্বপ্ন দেখেছিস নিশ্চয়ই। রাজকুমারের আশা ভুলে যা, কারণ রাজকুমার শুধু আমার ভাগ্যে জুটবে, আর তোর ভাগ্যে জুটবে বস্তির খ্যাত ছেলে পড়া নাই। মিম রিমির কথার উত্তরে কিছুই বলেনি। বলেও লাভ নেই, কারণ মিমের বাবা মা মিমের থেকে রিমিকে বেশি ভালোবাসে। মিমের মা মিমকে জন্ম দেওয়ার সময়ই মারা যায়। তখন মিমের বাবা আরেকজন মহিলাকে বিয়ে করে। মিমের বাবা ইংল্যান্ড শহরের নামকরা বিজনেসম্যান, তাই যে কেউ তাকে বিয়ে করতে রাজি হবে। তেমনই একজন লোভী মহিলা মিমের বাবাকে নিজের রূপের জালে ফেলে বিয়ে করছে। তাদের সন্তানই হলো রিমি। তবে মিমের বাবা কিংবা সৎ মা মিমকে তেমন অবজ্ঞা কখনো করেনি। কিন্তু মিম ছোটবেলা থেকেই তার কাঙ্ক্ষিত ভালোবাসা পায়নি তার বাবা মার থেকে। এমনকি তার বোনও তাকে মাঝে মধ্যে তাচ্ছিল্য করে। তবে মিম সব কিছু নিয়ে ভাবে না, কারণ তার একদিন বিশ্বাস তার জন্য তার মনের মতো রাজকুমার আসবে। ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেসের মালিক মিস্টার জ্যাক আজ অসুস্থ হয়ে পড়ছেন। উনি ইউরোপের টপ 10 জন বিজনেসম্যানদের মধ্যে একজন এবং ইংল্যান্ডের মধ্যে 1 নম্বর। আশ্চর্যের বিষয় হলো উনি বাংলাদেশ বংশোদ্ভূত। ওনার মা বাঙালি ছিল। ওনার বংশধর বলতে শুধু তার নাতি আছে। ওনার ছেলে মেয়ে অনেক আগেই একটা দুর্ঘটনায় মারা যায়। আজ সেই বংশোদ্ভূতের 20 বছর পূর্ণ হলো। আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি, কারণ তার দাদু তাকে সবসময় সবার আড়ালে রেখে পালন করেছেন। তিনি তার নাতিকে মানুষের মতো মানুষ করতে চেয়েছেন এবং তিনি পেরেছেন। তার নাতি ইংল্যান্ডের জনসাধারণ মানুষদের সাথেই বসবাস করে। তার দাদুর একটি মাত্র ভয় আছে, আর সেটা হলো তিনি মারা যাওয়ার পর তাদের ব্যবসার কিছু বিশ্বাসঘাতকেরা সব ব্যবসা নিজেদের নামে করে নেবে। এমনকি এখন তিনি অসুস্থ হওয়ায় তিনি সবার আসল চেহারা ধীরে ধীরে দেখতে পারছেন। সবাই শুধু ওনার মৃত্যুর অপেক্ষা করছেন। সবার ধারণা তার নাতি বকাটে বা খারাপ পথে চলে গেছে, তাই তিনি তার নাতিকে সবার চোখে আড়ালে রেখেছে। কিন্তু তিনি তার নাতিকে প্রোটেক্ট করার জন্য আড়ালে রেখেছেন। ইংল্যান্ডের একটা বস্তির মধ্যে আন্ডারওয়ার্ল্ড ফাইটিং হচ্ছে। এরকম আন্ডারওয়ার্ল্ড ফাইটিং প্রায় সব দেশেই হয়। এই ফাইটিং অবশ্য বেআইনি। আজকে সবাই অনেক আনন্দ উল্লাসে ফাইট দেখতে এসেছে, কারণ আজকের ফাইটে অংশ নেবে ইংল্যান্ডের আন্ডারওয়ার্ল্ড ফাইটিং এর কিং থানোস। সবাই থানোস নামেই ডাকে। এই আন্ডারওয়ার্ল্ড ফাইটে কেউ নিজেদের আসল নাম প্রকাশ করে না। লোকেরাই নিজেদের পছন্দের নাম ব্যবহার করে। থানোস নামক ব্যক্তি থানোসের মতো বিশাল দেহী আর থানোসের মতো হিংস্র, তাই লোকজনও তার নাম থানোস রেখেছে। তার পুরো 12 বছরের ফাইটিং ক্যারিয়ারে আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। থানোস আন্ডারওয়ার্ল্ড গ্রাউন্ডের ফাইটিং এরিয়ায় প্রবেশ করলো। একের পর এক ফাইটারকে সে নেমেসেই উড়িয়ে দিল। কেউ তাকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে না। সে চ্যালেঞ্জ করলো, কেউ যদি তাকে হারতে পারে তাহলে সে 1 মিলিয়ন পাউন্ড দেবে। এত টাকার লোভেও কেউ হাত তুলতে পারছে না ভয়ের কারণে। কিন্তু ভিড়ের মধ্যে থেকে আমি হাত তুললাম। সবাই সরে গেল আমার সামনে থেকে। আমি এগিয়ে গেলাম ফাইটিং এরিয়ার দিকে। সবাই আমার সাহস দেখে অবাক না হয়ে পারছে না। 7 ফুটের থানোসের সামনে 5 ফুট 10 ইঞ্চি মানুষ দাঁড়িয়ে থাকলে সবাই অবাক তো হবেই। সবাই থানোস থানোস নামে চিয়ার করছে। থানোস আমার নাম জিজ্ঞাসা করলো। Hey, who are you? স্লামডগ। আমি বস্তি থেকে এসেছি, তাই বস্তির নামই আমাকে স্যুট করে। ফাইটিং শুরু হলো। থানোস দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সে সম্ভবত আমাকে তার দিকে আসার জন্য বলছে। আমি এগিয়ে গেলাম। থানোস আমাকে মারার জন্য আসতেই আমি লাফ দিয়ে তার পিছে চলে গেলাম। টার্গেট মিস হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে গেল। সে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু আমি লাফ দিয়ে সরে গেলাম। ফলে থানোস মাটিতে পড়ে যায়। এটাই সুযোগ থানোসকে আঘাত করে। আমি থানোসের ঘাড়ে লাফ দিয়ে আঘাত করলাম। মানুষের শরীরে যতই শক্তি থাকুক না কেন, কিন্তু সবার শরীরের কিছু কিছু অংশ হলো তাদের দুর্বল জায়গা। তেমনি আমি থানোসের ঘাড়ের রগে, বুকের বাম পাশে ও মাথার উপরে পাঞ্চ মারলাম। তারপর আমি ফাইটিং এরিয়ার বাইরে চলে যাই। কিন্তু থানোস এখনো দাঁড়িয়ে আছে। সবাই থানোসের নামেই চিয়ার করছে, কিন্তু চিয়ার আর বেশিক্ষণ স্থায়ী রইল না, কারণ থানোসের অবশ শরীরে একটু পরেই মাটিতে পড়ে গেল। সবাই অবাক না হয়ে পারল না। মাত্র 3টা পাঞ্চেই থানোসের মতো বিশাল দেহী ফাইটারকে হারানো চারটিখানি কথা না। আমি 1 মিলিয়ন পাউন্ড পেলাম। আমি সেই টাকাটা নিয়ে একটা কুড়ের ঘরের ভিতরে গেলাম। সেখানে গিয়ে একজন মধ্যবয়স্ক মহিলা ও তার কিশোর ছেলেকে দেখতে পেলাম। পাশে একটি হুইল চেয়ারে মধ্যবয়স্ক লোক বসে আছে। আন্টি,
গত সপ্তাহে আঙ্কেল আন্ডারগ্রাউন্ড ফাইটিংয়ে ফাইট করতে গিয়ে প্যারালাইজড হয়ে গেছিল। আজ আমি সেই ফাইট জিতে £1,000,000 পেয়েছি। এই টাকাটা আপনি রেখে দিন, আপনার পরিবারের এই টাকাটা অনেক জরুরি। আমি টাকাটা আন্টির হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে কিছু মানুষের খুশি দেখলেই প্রাণ ভরে ওঠে আনন্দে। এসব ভাবছি এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড রাহুল আমার সামনে এসে দাঁড়ালো। দোস্ত, কি ফাইটটাই না করলি? থানুসকে তো তার নানির নাম মনে করে দিছিস, কিন্তু এত টাকা তুই বিলে দিলি এভাবে? এত টাকা তো আমার বাপেও একসাথে জীবনে দেখেনি। আরে দোস্ত, সবসময় টাকায় সব কিছু হয় না। মাঝে মাঝে টাকা বিলিয়ে দেখবি যে সেই টাকার থেকেও বিলিয়ে দেওয়ার আনন্দটা অনেক বেশি মূল্যবান। অন্তত কিছু টাকা রেখে দিতি, আজকে না হয় পার্টি করতাম। তুই পার্টি করতে চাস? তাহলে চল, পার্টি কাকে বলে আজকে তোকে দেখাবো। আমি রাহুলকে নিয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখান থেকে অনেক খাবার কিনে বস্তিতে নিয়ে আসলাম। বস্তির সব গরিব বাচ্চাদের নিয়ে পার্টি করবো আজকে। রাতের সময় জনসন হাউসে মিম ও তার পুরো পরিবার বসে মিটিং করছে। তার বাবা মিস্টার জোসেফ ওরফে জন বসে আছেন, আর তার মেয়ে মিম ও রিমি বসে আছে তার সামনে। তার সাথে বসে আছেন মিসেস জন। আচমকা মিসেস জন নিজের মুখে বললেন, মিম, তোমার বয়স তো 18 পেরোলো, এখন তোমার বিয়ের বয়স হয়ে গেছে। আমার মনে হয় তোমার বিয়ে করে ফেলা উচিত এখন। মিম তার সৎ মায়ের কথা শুনে থমকে গেল। মিম তার বাবার দিকে তাকিয়ে বলে, আমি এখন বিয়ে করব না। আমার এখনো পুরো ইংল্যান্ড ঘুরে দেখা বাকি আছে। আমি এই আবদ্ধ ঘর থেকে বেরিয়ে পুরো দেশ ঘুরতে চাই। মিমের কথা শুনে তার মা মিসেস জন বলে, তো আমি কবে মানা করেছি মিম? তুমি বিয়ের পরও ইংল্যান্ড ঘুরতে পারবে। শুধু ইংল্যান্ড কেন, পুরো ইউরোপ ঘুরে বেড়াতে পারবে। তুমি আমাকে মা হিসাবে না মানলেও আমি তো তোমাকে নিজের মেয়ে মানি। মিসেস জনের কথার সাথে একমত হয়ে তার হাজবেন্ড মিস্টার জন বলে, তোমার মা ঠিক কথাই বলেছে, তোমাকে আমরা কোথাও ঘুরতে নিতে পারি না, কারণ আমি সময় পাই না। আর রিমি ঘুরে বেড়ায় তার মায়ের সাথে। তুমি তো তোমার মায়ের সঙ্গ আবার বেশি পছন্দ করো না, তাই তোমাকে আমরা এমন তেমন ছেলের কাছেও বিয়ে দেব না। তুমি আমার বড় মেয়ে, আর আমি এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী। ইংল্যান্ডের যথেষ্ট খানদানি ফ্যামিলির ছেলের সাথে তোমার বিয়ে হবে। তাদেরকে আমি তোমার ছবিও দেখেছি, তারা তোমার ছবি দেখে তোমাকে অনেক পছন্দ করেছে। আগামীকাল তোমাকে তারা দেখতে আসছে। বা ড্যাড, আমাকে না জানিয়ে সব কিছু ব্যবস্থা করে রেখেছো, তাহলে আর আমি বা কি বলবো? মিম এই বলে নিজের রুমে চলে গেল। মিমের রাগ হয়েছে তার জেনেও মিস্টার জন বলে, আমার মেয়ে আমার কোনো কথা ফেলবে না, আমি জানি। মিস্টার জনও নিজের রুমে চলে গেল। এতক্ষণ রিমি সবার কথা শুনছিল, এখন সে মুখ খুললো। মম, এটা কোন ধরনের কথা? মিমিকে এত ধনী ফ্যামিলিতে বিয়ে দেওয়া হচ্ছে কেন? তাহলে তো মিমির স্বপ্ন পূরণ হয়ে যাবে, তার প্রিন্সকে সে পেয়ে যাবে। ও মাই প্রিন্সেস, প্রিন্স শুধু তোমার জন্যই বরাদ্দ। মিমকে আমি বিয়ে দিয়ে বিদায় দিতে চাই, আর এই বিয়ের মাধ্যমেই তোমাকে তোমার রিয়েল প্রিন্সের সাথে দেখা করিয়ে দিব, যে শুধু এই ইংল্যান্ড না বরং পুরো ইউরোপ মহাদেশের নামি দামি ব্যবসায়ীর বংশধর। রিমি খুশি হয়ে তার মাকে জড়িয়ে ধরলো। আর এদিকে মিম তার রুমে গিয়ে শুয়ে পড়লো। সে তার বাবার কথা কোনোদিনও ফেলেনি। তার মায়ের মৃত্যুর পর সে সবার কথা মুখ বুঝেই সহ্য করে আসছে। মিস্টার জ্যাক তার মেনশনে শুয়ে আছেন। তার শরীর দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে। এমন সময় তিনি তার বেলকনিতে কারো অবয়ব দেখতে পেলেন। রাতের বেলা বাইরে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানোর আলোতে তিনি অবয়বের চেহারা দেখতে পেলেন। তার গম্ভীর মুখে হাসির রেখা ফুটে উঠল। কালো হুডি পরা একটি 20 বছরের যুবক মিস্টার জ্যাকের বিছানার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। মিস্টার জ্যাক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মিস্টার জ্যাক অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে উঠল, দাদু ভাই, আমাকে মাফ করে দে। তোকে আমি এত বছর আমার থেকে দূরে রেখেছি, কিন্তু এখন সময় এসে গেছে তোকে সবার সামনে এনে সবার মুখ বন্ধ করে দেওয়ার। মিস্টার জ্যাকের কথা শুনে সেই যুবকটি বলল, ইউ আর মাই সুপার হিরো দাদু। তোমাকে এখন অনেক বছর বাঁচতে হবে আমার জন্য, আর আমি এখন সব কিছুর জন্য প্রস্তুত আছি। কিন্তু তার আগে আমাকে ব্যবসার সব কিছু সবার আড়ালে দেখতে হবে। সবার আসল চেহারা আমি মালিক হিসেবে নয়, বরং একজন সার্ভেন্ট কিংবা গরিব হয়ে দেখতে পারবো। আমাকে কিছুদিন সময় দাও, আমার দরকার শুধু একটা সুযোগ। 10 দিন পর আমাদের হোটেল দ্য রয়্যাল প্যালেস এর শহরে বিখ্যাত ব্যবসায়ী মিস্টার জন এর বড় মেয়ের বিয়ে হবে। তিনি পুরো ম্যানশনের ফ্ল্যাট ক্লাস জায়গা বুকিং করছেন। তুমি তো জানো আমার হোটেলের
ধনী গরিব সবার জন্য বরাদ্দ, ফার্স্ট ক্লাস আর লাস্ট ক্লাস। তারা আগামী পরশু হোটেলে এসে পড়বেন। পুরো 7 দিন জুড়ে অনুষ্ঠান হবে। তুমি সেই সুযোগে সবার সাথে মিশে যেতে পারবে। তাহলে এখন শুধু সময়ের অপেক্ষা। এই কথাটা বলেই ছেলেটি বেলকনি দিয়ে লাফ দিল। মিস্টার জ্যাক তার নাতির যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। বস্তিতে সকাল হতেই সবাই সবার খাবারের অর্থ জোগাতে ব্যস্ত হয়ে পড়লেন। চায়ের দোকানে দেখা যায় কিছু বুদ্ধিশুদ্ধিওয়ালা লোকদের, যারা দেশের ভবিষ্যৎ বাণী করতে ব্যস্ত। চার বিস্কুট খেতে খেতে আমিও চায়ের দোকানে একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। এমন সময় রাহুল এসে আমার সামনে বসলো। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে আমাকে বললো, দোস্ত, গতকালের পার্টিটা সেই ছিল, কিন্তু তুই এত টাকা পেলি কোথায়? আমি নিজেকে স্বাভাবিক রেখেই বললাম, টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। রাহুল অদ্ভুত ভঙ্গিতে বলে উঠলো, তোকে দেখলে আমার কেমন যেন লাগে। তোকে দেখলে মনে হয় তুই একটা চার্মিং প্রিন্স। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস। আঙ্কেল আন্টি আমাদের ছোটো থাকতে মারা যায়, এটা তুই আমাকে বলেছিলি। তোর সাথে আমি সেই ছোটো থেকেই আছি। আমরা যখন দিনমজুর করতে যাই তখন তুই রাজার মতো ঘুমোস। তা তোর টাকা পয়সার অভাব হয় না? তুই তো মাঝে মধ্যে কোথাও গায়েবও হয়ে যাস। আমি তার ছেলে সরে বললাম, তুই এমনভাবে বলছিস ইংল্যান্ড না, বরং পুরো ইউরোপের প্রিন্স আমি। এসব কথা বাদ দে, তোকে নিয়ে আমি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। রাহুল প্রফুল্লিত হয়ে বলল, কি বলিস, ঘুরতে যাব? আমি বললাম, হ্যাঁ, তোকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব যে তুই স্বপ্নেও ভাবতে পারবি না। মনে হবে তুই স্বপ্ন দেখছিস। রাহুল তাচ্ছিল্য করে বলে, তুই এমনভাবে বলছিস যেন আমাকে ইংল্যান্ডের সব থেকে বড় হোস্টেলে তার রয়্যাল প্যালেসে নিয়ে যাবি। আমি ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি রেখা ফুটিয়ে তুলি আর বলি, আমি যদি বলি সেখানে নিয়ে যাব। রাহুল আমার দিকে হা করে তাকিয়ে আছে। রাহুলকে দেখে আমার হাসি পেল। আচ্ছা আচ্ছা, তুই সময় হলেই দেখতে পাবি আমরা কোথায় যাব। তুই শুধু আগামী 1 সপ্তাহের জন্য ব্যাগ প্যাক করে রাখবি। আমরা আগামীকাল রওনা দেব। আজকে জনসন ম্যানশনে অনেক আনন্দ হচ্ছে, কারণ তাদের ফ্যামিলির বড় মেয়ের বিয়ে হবে। পুরো ম্যানশন সাজানো হয়েছে অনেক সুন্দর করে। মিস্টার জনসন ও মিসেস জনসন ও তাদের মেয়ে মিম ও রিমিও বসে আছে কারুকাজ করা সোফায়। তাদের সামনে বসে ইংল্যান্ডের অন্যতম নামীদামি ব্যবসায়ী নিক জর্জ। নিক হলো একজন ইউথ আইকন, যে তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তার বাবা দাদার ব্যবসাকে 2 থেকে 3 গুণ বৃদ্ধি করছে কয়েক বছরের মধ্যেই। নিকের পরিবারে শুধু তার মা মিসেস জর্জ আছে। মিসেস জনসন প্রফুল্লিত হয়ে জিজ্ঞাসা করে, তো মিসেস জর্জ, আমাদের পরীর মতো মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে? মিসেস জর্জ উত্তরে জানায়, কি যে বলেন না মিসেস জনসন, মিমকে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় নিকেরও অনেক পছন্দ হয়েছে, তাই না নিক? নিক তার মায়ের কথা সাড়া দিয়ে বলে, ও হ্যাঁ, মিমকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার মনে হয় আমাদের কিছুক্ষণ একা একা কথা বলা উচিত। মিসেস জনসন নিকের আবদার শুনে বলে, কেন নয়, মিম ডিয়ার, নিককে তোমার রুমে নিয়ে যাও। মিম অগত্যা নিককে সাথে করে তার রুমে নিয়ে গেল। আর অন্যদিকে রিমি এক নজরে নিকের দিকে তাকিয়ে আছে। রিমির মা তা লক্ষ্য করায় রিমিকে এক সাইডে নিয়ে গেল। মিসেস জনসন রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি ওভাবে নিকের দিকে কেন তাকিয়ে আছিলে? মম, তুমি নিকের সাথে আমার বিয়ে দিল। নিককে হ্যান্ডসাম, আর তাছাড়া সে বিজনেস আইকন। ও ডিয়ার, তুমি এত বোকা কেন? আমি নিকের চেয়েও হ্যান্ডসাম ছেলেকে তোমার জন্য খুঁজে আনবো, যে মিলিনিয়ার নয় বরং বিলিনিয়ার হবে। আর তাছাড়া আমি নিকের ব্যাপারে খোঁজ নিয়েছি। নিকের ক্যারেক্টার ভালো না। সে এক মেয়ের সাথে বেশি দিন থাকতে পারে না। প্রতিদিন রাতে রেড এরিয়ায় থেকে সেখানকার সব থেকে সুন্দরী মেয়েকে নিয়ে আসে তার সাথে। তারপর কি হয় তা তোমাকে বলে বোঝাতে হবে না নিশ্চয়ই। তাহলে তুমি মিমের সাথে নিককে কেন বিয়ে দিচ্ছ? আর এ ব্যাপারে ড্যাড কি জানে? না, তোমার ড্যাড জানে না, আর তার জানার দরকারও নেই। আমি মিমের সাথে নিকের বিয়ে দিচ্ছি কারণ এতে আমাদের বিজনেস আরো বহুদূর এগিয়ে যাবে। নিক আমাদের বিজনেস ফান্ডে অনেক টাকা দিবে বলেছে। মিসেস জনসন ঠোঁটের কোণে শয়তানের হাসি ফুটিয়ে বলে। অপরদিকে মিম নিককে তার রুমে নিয়ে যায়। রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে মিম। প্রিন্স ও প্রিন্সের ডল দিয়ে সাজানো হয়েছে রুমটাকে। নিক মিমের রুমের দরজার ভেতর দিয়ে আটকে দেয়। ঘটনার আকস্মিকতায় মিম ঘামে যায়। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলো, এ কি, আপনি রুমের দরজা কেন বন্ধ করলেন? নিক স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আপনি ভয় পাবেন না, আমাদের কথোপকথনের সময় কেউ যাতে আমাদের বিরক্ত না করে সেজন্যই দরজা লক করছি। আচ্ছা, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? মিম তার ছেলের ভঙ্গিতে বলে, আমার আর কি পছন্দ অপছন্দ, আমার ড্যাড যা বলে তাই আমি নিঃশব্দে মেনে নিই। তার মানে আমাকে আপনার পছন্দ হয়নি।
কিন্তু আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আর এই বিয়েটা যে কোনো মূল্যে হবে। বিশেষ করে আপনার মম চায় যে আমাদের বিয়েটা হোক, কারণ এই বিয়ের পর আমি আপনাদের বিজনেস ডেভেলপ করার জন্য অনেক পাউন্ড দেবো আপনাদের ফাউন্ডেশনে। মিম নিকের কথা শুনে তার ছেলে স্বরে বলে, আমি তো একটা পণ্য। এতদিন এরা আমাকে লালন পালন করে বড় করেছে, আর এখন আমাকে বিক্রি করে দিচ্ছে আপনার কাছে। আপনি তা ভাববেন না, বিয়ের পর আপনি খুব সুখী থাকবেন। আমি একজন হ্যান্ডসাম ছেলে, আমাকে দেখে যে কেউ পছন্দ করে ফেলবে, আর আপনিও অনেক হট এবং সেক্সি। মিম নিকের কথা বলার ধরন দেখে বিছানা থেকে উঠে দাঁড়ায়। মিমের ভয় পাওয়া চেহারা দেখে নিক হেসে দেয়। আমি এরকমই, আমার অসংখ্য গার্লফ্রেন্ড আছে যাদের সাথে আমি প্রতিদিন রুম ডেট করি, আর তাছাড়া রেড লাইট এরিয়ার সব থেকে সেক্সি মেয়ে আমার জন্য বুক করা থাকে। তবে আপনাকে দেখার পর আমার সেই অখাদ্য কুখাদ্য মন বসছে না। আপনার বিয়ে হলে আমার সাথে হবে, মাইন্ডেড। এই কথা বলে নিক দরজা খুলে দিল। নিক রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু সে রুমে উকি মেরে বলল, বাই দ্য ওয়ে, আপনার বোন রিমিও কিন্তু অনেক হট আর সেক্সি, কিন্তু আপনার থেকে নয়। এ বলে নিক চলে গেল। আর মিম কাঁদতে কাঁদতে নিজের বিছানায় শুয়ে পড়লো। মিমের কান্না শোনার মতো তার কাছে কেউ নেই। নিকের সাথে মিমের বিয়ে ঠিক করা হলো 17 তারিখ। আজকে 9 তারিখ। আগামীকাল সবাই ইংল্যান্ডের সব থেকে বড় আর বিলাসবহুল হোটেল দ্য রয়্যাল প্যালেসে পৌঁছে যাবে। তবে তাদের একটা আপত্তি আছে, আর সেটা হলো তারা লাস্ট ক্লাসের লোকদের সহ্য করতে পারে না। তাদের ধারণা লাস্ট ক্লাস অর্থাৎ নিম্নবিত্ত পরিবারের লোকদের জন্ম হয়েছে দিনমজুর অথবা ভিক্ষা করে বেঁচে থাকার জন্য। পরের দিন সকালে আমি আর রাহুল বেরিয়ে পড়ে আমাদের ভাঙা সাইকেলে চড়ে। আমাদের পিঠে বড় বড় দুটা ব্যাগ, যেগুলোতে আমাদের জামা কাপড় আছে। রাহুল আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু আমি শুধু বলছি যে গেলেই দেখতে পাবি। একটু পর আমরা দ্য রয়্যাল প্যালেস হোটেলের সামনে এসে পৌঁছালাম। রাহুল হোটেলের দিকে হা করে তাকিয়ে আছে। 10 তলায় হোটেলের সর্বক্ষণে সব রকমের সুযোগ সুবিধা পাওয়া যায়। প্রথম তলায় শুধু রিসেপশন ও বড় হল রুম। 3 তলা পর্যন্ত লাস্ট ক্লাসের লোক থাকবে। 7, 8, 9 ও 10 তলা ফার্স্ট ক্লাস লোকদের জন্য। 4, 5 ও 6 তলায় রয়েছে ব্যায়াম করার জন্য জিম, পার্লার, সেলুন সহ আরও অনেক কিছু। তাছাড়া ছাদে রয়েছে বিশাল সুইমিং পুল। নিচতলায়ও বাগানের সাথে বড় সুইমিং পুল আছে, তবে সব ফ্লোরের তুলনায় রুফ ও গ্রাউন্ড ফ্লোর অনেক বড় করে বানানো হয়েছে। রাহুল বিস্মিত কণ্ঠে বলল, কি রে দোস্ত, এ আমাকে কোথায় নিলি? আমি তো আমার বাপের জীবনে এত সুন্দর বিল্ডিং চোখে দেখিনি। আমি পূর্বের ন্যায় নিজেকে স্বাভাবিক রেখেই বলি, এটা হলো ইংল্যান্ডের সব থেকে বড় হোটেল দ্য রয়্যাল প্যালেস। আমরা আগামী 7 দিন এই হোটেলেই কাটাবো। রাহুল পূর্বের ভঙ্গিতে বলে, তুই কি আমার সাথে মজা করছিস, নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাদের মতো থার্ড ক্লাসদের কি এত বড় হোটেলে রুম দিবে? আর তাছাড়া আমাদের তো এত টাকা পয়সা নেই হোটেলে থাকার মতো। আরে তুই এইসব টেনশন করিস না, চল আমার সাথে। আমি রাহুলকে নিয়ে হোটেলের ভেতরে যাওয়ায় দরজার দিকে যাচ্ছি, কিন্তু দারোয়ান আমাদের আটকে দিল। সে আমাদের চোখ দিয়ে গিলে ফেলছে। এমন সময় হোটেলের ম্যানেজার আসলো। ম্যানেজার আমাদের দেখা মাত্র আমাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। কি দরকার তোমাদের? আমরা কাউকে ভিক্ষা দিই না, তোমরা যেতে পারো, আমাদের স্পেশাল গেস্ট এক্ষুনি এসে পড়বে। আমি পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বলি, জি আমরা এই হোটেলেই থাকতে এসেছি আগামী 7 দিনের জন্য। আমার কথা শুনে ম্যানেজার আমাদের দিকে অদ্ভুতভাবে তাকালেন, তারপর খানিকটা হেসে বলে, তোমরা কি আমার সাথে ফান করছো? আয়নাতে তোমাদের চেহারা দেখেছো কখনো? এই হোটেলের এক একটা রুমের প্রাইস জানা আছে তোমাদের? আমি কোনো প্রতিক্রিয়া না দেখে বললাম, আমরা লাস্ট ক্লাসে থাকতে এসেছি, এতে তো আপনাদের কোনো আপত্তি নেই। ম্যানেজার কিছু বলবে তার আগেই হোটেলের এরিয়ার অনেকগুলো কস্টলি ব্র্যান্ডের গাড়ি প্রবেশ করলো। ম্যানেজার দ্রুত গাড়িগুলো দেখে এগিয়ে গেলেন। গাড়ি থেকে অনেক লোক নেমে আসলো, যাদেরকে আমি চিনি না, কিন্তু ম্যানেজার তাদের মধ্যে একজন 50 বছরের লোককে মিস্টার জনসন ও তার পাশের 40 বছরের মহিলাকে মিসেস জনসন বলে অভিহিত করলেন। তাদের পেছনের গাড়ি থেকেও অনেকে নেমে আসলো। একজন 45 বছরের মহিলাকে মিসেস জর্জ ও একজন 25 বছরের যুবককে মিস্টার নিক জর্জ বলে অভিহিত করলেন। মিসেস জনসনদের গাড়ি থেকে অল্প বয়সী দুটো সুন্দরী মেয়ে বের হলো। দুজনের বয়স সেম মনে হচ্ছে। মিস্টার জনসন একজনকে রিমি ও আরেকজনকে মিম বলে ডাক দিলেন। আমি আর রাহুল তাদের দিকে হা করে তাকিয়ে আছি। রাহুল তাকিয়ে আছে তাদের দামি গাড়ি ও জামা কাপড়ের দিকে, কিন্তু আমি তাকিয়ে আছি মিম নামক মেয়েটির দিকে। এরকম পরীর মতো মেয়েকে আমি জীবনেও দেখিনি। চেহারায় বাঙালি ও ইংরেজ উভয়ের ছাপ রয়েছে। তারা একে একে আমাদের সামনে দিয়ে হোটেলের ভেতরে প্রবেশ করলেন। মিসেস জনসন ও মিস্টার নিক জর্জ আমাদের দেখে নাক ছিটকালেন। হয়তো আমাদের নোংরা জামা কাপড় দেখে তাদের অস্বস্তি হচ্ছে। আমি এখনো মিমের দিকেই তাকিয়ে আছি। মিম আমার সামনে দিয়ে যাওয়ার সময় একবার আমার দিকে তাকালো। কি তার মায়াবী চোখ ঘায়েল করে দিয়েছে। আমার দিকে তাকিয়ে সে তার চোখ জোড়া নিচের দিকে করে হোটেলের ভেতরে প্রবেশ করলো। তবে সবার মতো সে আমাদের দেখে অস্বস্তিকর চাহনিতে তাকায়নি। তারা সবাই ভিতরে যাওয়ার পর ম্যানেজার আমাদের সামনে এসে বলে,
তোমরা লাস্ট ক্লাসে উঠতে চাইলে উঠতে পারো, তবে আগামী 7 দিন ধরে এখানে অনেক বড় বিয়ের অনুষ্ঠান হবে। তারা তোমাদের মতো লাস্ট ক্লাসের লোক সহ্য করতে পারে না, তাই তাদের সামনে যাবে না এবং 3 তলার উপরে ওঠার সাহসও করবে না। রাহুল ভ্রু কুচকায়। কেন? আমরা তো টাকা দিয়ে থাকবো, তাহলে আমরা ছাদে কেন যেতে পারবো না? রাহুলকে ইশারায় চুপ থাকতে বললাম। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কিংবা ওনাদের কোনো ডিস্টার্ব করব না। ম্যানেজার আমার কথা শুনে তৎক্ষণাৎ চলে যায়। আমরা হোটেলের ভিতরে ঢুকলাম। এত বড় হলরুম দেখে আমাদের চোখ আবারও কপালে উঠলো। একটা ফুটবল গ্রাউন্ডের মতো বিশাল হলরুম, যেখানে সোফায় বসে আছে কিছু মানুষ। তারা ঝুলন্ত স্মার্ট টিভি দেখছে। একপাশে আছে রিসেপশন। সেখানে তাকাতেই আমার নজর পড়লো মিম নামক মেয়েটির দিকে। তারা হয়তো চাবির জন্য অপেক্ষা করছে। মিম তার চুলগুলো কানের পিছনে গুজে আবার আমার দিকে তাকালো। এই মিষ্টি চাউনি দেখে আমি আবার ঘায়েল হয়ে গেলাম। তারা লিফটে করে উপরে চলে গেল। আমি লিফটের দিকে যেতেই দেখলাম সেখানে লেখা আছে অনলি ফর ফার্স্ট ক্লাস পিপল, মানে লাস্ট ক্লাসের লোকেরা কোনো লিফট ব্যবহার করতে পারবে না। আমি রিসেপশনে গিয়ে আমাদের জন্য একটা ডাবল বেড সিঙ্গেল রুম নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উঠে গেলাম 3 তলায়। লাস্ট ক্লাসদের জন্য এত সুন্দর ব্যবস্থা থাকলে ফার্স্ট ক্লাসদের জন্য কি অবস্থা থাকবে, সেটা ভাবতে আমাদের গায়ে কাটা দিয়ে উঠলো। আমরা রুমে ঢুকলাম। এত বড় রুম দেখে রাহুল লাফালাফি শুরু করে দিয়েছে। প্রফুল্লিত হয়ে বলল, দোস্ত, এই রুমটা তো আমাদের বস্তির 3টি কুড়ে ঘরের থেকে বড়। আমি কিছু না বলে বের করতে গেলাম। চারদিকে যেদিকে তাকাই সেদিকে হোটেলের সীমানা। একটা বড় এরিয়া জুড়ে হোটেলটার অবস্থান। আমি আর রাহুল ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। আমাদের নিচ থেকে নিচে গিয়ে খেয়ে আসতে হবে। আর অন্যদিকে ফার্স্ট ক্লাসদের লোকেরা নিজেদের রুমে বসে বসে খাবার পেয়ে যাচ্ছে। রাতে রাহুল ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। আমাদের শরীর এমনিতেই দুর্বল, এত দূর পথ সাইকেল দিয়ে আসায়। কিন্তু আমার ঘুম আসছে না। লাস্ট ক্লাসদের লোকেরা যেখানে যেখানে যেতে পারে সেই সব জায়গা ঘুরে দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম রুম থেকে। রাহুল পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমি রুম থেকে বেরিয়ে করিডোর ধরে এগোতে থাকলাম। বেশি রাত না হয় এখনো সবার রুম থেকে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। 3rd ফ্লোরের সিঁড়িতে নেমে গেলাম। এখান থেকে উপরে গেলেই ফার্স্ট ক্লাস লোকদের এরিয়ায় প্রবেশ করব, কিন্তু তার আগে আমাকে দেখতে হবে লাস্ট ক্লাস লোকেরা কীরকম জীবনযাপন করে। আমি 2য় তলায় নেমে করিডোর ধরে এগোচ্ছি। আমার সাথে আমার সমবয়সী একজনের সাথে পরিচয় হলো। তার থেকে জেনে নিলাম যে লাস্ট ক্লাস লোকেরা এ হোটেলে নিজেদেরই একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। আমিও তার পিছু পিছু সেই জায়গায় গেলাম। 1 তলায় নেমে হোটেলের পিছনে বাগান পেরিয়ে একটা বড় হলরুম আছে, যা লাস্ট ক্লাস লোকদের জন্য বরাদ্দ। এখানে সে জানতে পারলাম এই হোটেলের মালিক মিস্টার জ্যাক ফার্স্ট ক্লাসদের মতো লাস্ট ক্লাসদের জন্য অনেক সুবিধা করে দিয়েছে। হলরুমে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এক আলাদা দুনিয়া। আমরা বস্তিতে যেরকম মজা আনন্দ করি এখানেও সেরকম সবাই আনন্দ করছে। একজন ডিজে গান বাজাচ্ছে মৃদু আওয়াজে, আর গানের তালে তালে সবাই নাচছে। বড় থেকে যুবক যুবতী, বাচ্চা ছেলে থেকে বাচ্চা মেয়ে, সবাই নিজেদের মতো আনন্দ করছে। আমিও সবার সাথে সময় কাটাতে থাকি। এই জায়গাটা একটা ক্লাবের মতো বললেও চলে। তার রুমে শুয়ে আছে। তার কিছুতেই ঘুম আসছে না। সে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। চাঁদনি রাতে আশেপাশের দৃশ্য খুবই মনোরম লাগছে তার কাছে। আমার সঙ্গে তার রুমের দরজায় কেউ নক করলো। এত রাতে রিমি ব্যতীত আর কেউ আসবে না এই ভেবে মিম দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার সাথে সাথে নিক ঢুলে ঢুলে রুমে ঢুকলো। মিম বিস্ময়কর কণ্ঠে বলল, হে কি, আপনি এত রাতে এখানে কেন? নিক কিছু না বলে রুমের দরজা লাগিয়ে দিল। নিকের মুখ থেকে তীব্র মদের গন্ধ পাচ্ছে মিম। মিম রাগান্বিত স্বরে বলে, আপনি নেশা করে এসেছেন? আপনি আমার রুম থেকে এক্ষুনি বের হয়ে যান। নিক একটা শয়তানে হাসি দিয়ে বলে, আমি তো বের হওয়ার জন্য রুমে আসিনি। তোমাকে দেখার পর আমার আর কোনো নেশাই ধরছে না। তোমার রূপের নেশা আমি যে আসক্ত হয়ে গেছি। আমার এখন নেশা কাটাতে তোমাকে চাই। এই বলে নিক মিমের দিকে এগোতে থাকে। মিমও পিছুপা হতে থাকে। মিম এবার আকুতির স্বরে বলে, আপনি আমার দিকে কেন এগোচ্ছেন? আপনি দয়া করে এই রুম থেকে চলে যান। মিমের ভয়ার্থ কণ্ঠ যেন নিকের কানে যায়নি। নিক পূর্বের ন্যায় মাতাল কণ্ঠে বলে, তোমার সাথে আমার বিয়ের কথা ঠিক হবার পর আমি আর কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি, কিন্তু আজকে আর সহ্য হচ্ছে না, তাই তোমার সাথে আজকে ফুর্তি করব। নিক কিছু বলার আগেই মিম নিককে ধাক্কা দিয়ে রুমের দরজা লক করে রুম থেকে বের হয়ে যায়। সে 9 তলা থেকে 7 তলায় রিমি সিঁড়ি বেয়ে নেমে পড়ে, কিন্তু পিছনে নিককে না আসতে দেখে সে চুপি চুপি সিঁড়ি বেয়ে উঠে পড়ে 8 তলায়। রিমির রুমের সামনে দিয়ে যেতেই রিমির রুমের ভেতর থেকে গোংরানের শব্দ শুনতে পেল মিম। রিমির রুমের দরজা এত রাতে খোলা দেখে সে আরও অবাক হলো। মিম রিমির দরজা হালকা ফাঁক করে দেখে তার হবু পর নিক তার সৎ বোন রিমির সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। এই দৃশ্য দেখে মিম হতবাক হয়ে গেল। রিমি যে নিজেকে প্রশ্ন করতো এটা মিম রিমির চোখ দেখেই বুঝে গেছিল, কিন্তু তাই বলে সে নিকের সাথে শেয়ার করবে? এই দৃশ্য সে সহ্য করতে না পেরে সে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল 9 তলার। তার রুম পেরিয়ে 10 তলায় তার বাবা মার রুম থেকে পেরিয়ে সে সোজা ছাদে চলে গেল। ছাদে দেওয়ালের এক কোণে বসে বসে কাঁদতে থাকে। নিক রিমির সাথে সেক্স করছে বলে সে কাঁদছে না, বরং তার বিয়ে একটা জানোয়ারের সাথে হচ্ছে বলেই সে কাঁদছে।
কিন্তু সে কাকে কি বলবে? রাত পেলে পরের দিন এসে পড়বে, অতঃপর পরের দিন অর্থাৎ পরশু তাদের এঙ্গেজমেন্ট। আমি ছোট ছেলে মেয়েদের সাথে নাচতে নাচতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি। ছেলে মেয়েদেরও ভীষণ ঘুম পাচ্ছে, তাই আমি তাদেরকে ঘুমাতে পাঠিয়ে দিলাম। সবাই নিজ নিজ রুমে চলে যাচ্ছে, আমিও বেরিয়ে পড়লাম হল রুম থেকে। যেহেতু লিফট আমাদের জন্য লাস্ট ক্লাসদের জন্য না, তাই আমি সিঁড়ি বেয়ে উঠতে থাকি। তিনতলায় আসতেই আমার মন খুসখুস করতে থাকে জানার জন্য যে ফার্স্ট ক্লাস লোকেরা কীভাবে থাকে। তাই কৌতূহলবশত আমি নিজের রুম না গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকি। তবে এখানে আরেকটা ঝামেলা হলো সিসিটিভি ক্যামেরা। আমি হাঁটতে হাঁটতে 5 তলায় কন্ট্রোল রুমে উকি মেরে দেখি সবাই ঘুমোচ্ছে। বাহ, এই নাকি দেশের সব থেকে বড় হোটেল, যেখানকার সব সিকিউরিটি ম্যান ঘুমাচ্ছে। কতগুলো ভাবতে ভাবতে আমি এগোতে থাকি। হঠাৎ আমার খেয়াল আসলো যে আমি লিফট ব্যবহার করে উপরে উঠতে পারি, কিন্তু সেই খেয়াল সেখানে মাটি চাপা দিয়ে দিই, কারণ লিফট আমাদের সোজা উপরে নিয়ে যাবে। আর করিডোর ধরে এগোলে সব জায়গায় নিজ চোখে দেখতে পারবো। আমি সিঁড়ি বেয়ে এগোতে থাকি। জিম, পার্লার, ডিস্কো, সেলুন, ক্লাব ইত্যাদি পার হয়ে 7 তলায় আসলাম। এখান থেকে ফার্স্ট ক্লাস লোকদের রুম শুরু হয়। সামনে দেখার মতো কিছুই নেই, তবুও কেন জানি মনে হলো একবারে ছাদে পর্যন্ত যাই। তাই আমি আবারও সামনে এগোতে এগোতে 8 তলার একটি রুমের সামনে দিয়ে যেতেই আমার কানে অদ্ভুত শব্দ আসলো। আমি শব্দের উৎস খুঁজে দেখি একটা রুমের দরজা খোলা। আমি দরজার ফাঁক দিয়ে দেখতে পাই দুইজন আদিম খেলায় উন্মাদ হয়ে আছে। তবে আমি শক খেলাম। এটা দেখে যে ছেলেটা হলো আজকের দেখা সেই কোটিপতি ছেলে নিক, যার বিয়ে হতে চলেছে আমার দেখা সব থেকে সুন্দরী মেয়ে অর্থাৎ মিমের সাথে। আর নিক মিমের সাথে সেক্স করছে? না, এই দৃশ্য দেখা আমার পক্ষে সম্ভব না। আমি রুম থেকে চোখ সরাবো এমন সময় মেয়েটার চেহারা দেখে আমি টাস্কি খেলাম। এটা তো মিম না, এটা তো মিমের বোন রিমি। আমি চোখ সরে এগোতে থাকি সামনের দিকে আর ভাবতে থাকি বড়লোকদের সব অদ্ভুত কারবার। যার সাথে কিছুদিন পর বিয়ে হবে তার বোনের সাথে কিনা বেড শেয়ার করছে। বাহ, কি ক্যারেক্টার মায়ের। এসব ভাবতে ভাবতে ছাদের সামনে এসে পড়ি। পা ব্যথা হয়ে গেছে এত দূর আসতে আসতে। ছাদে তো কেউ নেই, তাহলে ছাদে গিয়ে লাভ নেই। যে চলে যাব তখন আমার কানে কারো কান্নার আওয়াজ আসলো। কণ্ঠ একজন মেয়ের। এত রাতে ছাদ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ কিভাবে আসবে? ভূত নয় তো? না, ভূত না পেতনি হবে সম্ভবত। দূর কিসব ভাবছি আমি। ভূত পেতনি বলতে কিছু নেই, মানে কৃত্রিম সাহস জুগিয়ে ছাদে চলে এলাম। ছাদে গিয়ে আমি আরো অবাক। নিচের হলরুম থেকে ছাদ আরো বিশাল। এক পাশে বিশাল সুইমিং পুল, আরেক পাশে বাগান, অন্যদিকে খোলা জায়গা। আমি কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে খোলা জায়গায় চলে যাই। যেখানে গিয়ে দেখি একটা মেয়ে ছাদের দেওয়াল ঘেঁষে খোলা আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। আমার উল্টো দিকে তাকিয়ে থাকায় আমি মুখ দেখতে পারছি না। আমি ঘড়িতে টাইম দেখি রাত 2টা বাজে। আমি মেয়েটার উদ্দেশ্যে বললাম, রাত 2টা বাজে, এই নির্জন ছাদে এসেছেন, তার মানে আপনার ভয় বলতে কিছুই নেই? আমার কথা শুনে মেয়েটা আমার দিকে ঘুরে তাকায়। আমি মেয়েটাকে দেখে আরো অবাক, কারণ এই মেয়েটাই তো মিম, যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। এই চাঁদনি রাতে চাঁদের আলো সোজা মিমের মুখে পড়ছে, ফলে তাকে দেখতে আরো রূপবতী মনে হচ্ছে। মিম আমাকে দেখে দ্রুত তার চোখ মুছে ফেলে। আমি আবারও মিমকে বললাম, না না, অশ্রু জল মুছবার দরকার নেই, কাঁদলে আপনাকে আরো মায়াবী দেখায়। আমার কথায় মিম চমকে উঠলো। মিম একটু আগের ঘটনা ভুলে গিয়ে তার ঝাঁঝালো কণ্ঠ শুনিয়ে দিল আমাকে। এক্সকিউজ মি, আপনি কে আর এখানে কি করছেন? আমি স্বাভাবিক ভঙ্গিতেই বলি, আমাকে কি চিনতে পারছেন না? মিম একটু ভেবে বলে, আপনাকে সকালে রিসেপশনে দেখেছিলাম, আপনি তো লাস্ট ক্লাসের লোক, তাহলে এখানে কি করছেন? আমি ইনোসেন্ট ফেস নিয়ে বললাম, যা বাবা, আমি ভেবেছিলাম আপনিও সব বড়লোকদের মতো অমানুষ নন, কিন্তু এখন তো দেখি আপনিও সেই বড়লোকদের মতো হৃদয়হীন। মিম থতমত খেলো। সে দ্রুত নিজেকে সামনে বলে, আরে না না, আমি সেটা বলতে চাইনি। এত রাতে আপনাকে এখানে দেখে চমকে গেছি, তাই জিজ্ঞাসা করলাম। আমিও মিমকে পাল্টা প্রশ্ন করলাম। একই প্রশ্ন তো আমিও করতে পারি। এত রাতে আপনি এই ছাদে এসে কান্না করছেন, কারণটা কি জানতে পারি? মিম দ্রুত ঘুরে নিজের বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে নিল, অথবা আমার দিকে ঘুরে বলে, আমি কোথায় কান্না করছিলাম? আমার ঘুম আসছিল না, তাই এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি আর চোখে তাকিয়ে বললাম, হয় হয়, নিজের হবু স্বামী যদি নিজের বোনের সাথেই বেড শেয়ার করে, তাহলে মন মানসিকতা কি আর ভালো থাকে? আমি আন্দাজে ঢিল মারলাম। জানি না মিম জানে কিনা, কিন্তু আমার কথা শুনে মিম ঘাবড়ে উঠলো। তার মানে ঢিল ঠিক জায়গায় লেগেছে। মিম কেঁপে কেঁপে জিজ্ঞাসা করলো, আপনি কি কি কি- কি সব আবল তাবল কথা বলছেন? আমি সবসময়ের মতো ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলাম, আমার কথা শুনে আপনি বিচলিত হয়ে গেছিলেন, তার মানে আমি যা বলছি তা সত্যি, আর আপনি জানেন। মিম আমার কথা শুনে চুপ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মিমের অশ্রু দেখে আমার খুব মায়া হলো তার প্রতি। আপনি প্লিজ কাঁদবেন না, আপনাকে কাঁদতে দেখে আমার ভালো লাগছে না। কাঁদবো না, কি করব?
আমি এখন পিঞ্জিরা বন্ধ পাখির মতো, নিজের কোনো স্বাধীনতা নেই। আমার বিয়ে এমন একজনের সাথে হয়েছে যে কিনা আমার বোনের সাথেই। এতটুকু বলে আবার কাঁদতে থাকে। তাহলে আপনি আপনার বাবা মায়ের কাছে বলে দিচ্ছেন না কেন যে আপনি মিস্টার নিককে বিয়ে করবেন না? আমার প্রশ্ন শুনে মিম অসহায়ত্ব সুরে বলল, এই কাজটা যদি আমি পারতাম তাহলে অনেক আগেই করতাম। আমি আমার বাবাকে খুবই সম্মান করি, তার কথার বিরুদ্ধে আমি কখনো যেতে পারবো না। আমি মিমের কথা শুনে চুপ হয়ে গেলাম। মিমের সাথে কথা বলে এতটুকু তো বুঝলাম যে মিম পরিস্থিতির শিকার। মিম যখন বুঝতে পারলো সে বাইরের কাউকে অর্থাৎ আমাকে তার পারিবারিক সমস্যার কথা বলে দিচ্ছে, তখন সে আমাকে বলল, আমি আপনাকে কেন এসব বলছি? আর তাছাড়া আপনি দ্রুত চলে যান এখান থেকে। ফার্স্ট ক্লাসের কেউ আপনাকে দেখলে ঝামেলা হয়ে যেতে পারে। এই বলে মিম ছাদ থেকে চলে গেল। আমি মিমের যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি মনে মনে নিজেকে বলি, কি তোর এখন অনেক কাজ, এসব ঝামেলা থেকে মিমকে উদ্ধার করে তোর নিজের করে নিতে হবে। তুই পারিস মিমকে সুখময় জীবন দিতে। এইসব ভেবে আমার মনে পড়লো আমার মতো বস্তির খ্যাত কীভাবে কোটিপতির মেয়ে মিমকে সুখ দিতে পারে। এসব ভাবতে ভাবতেই নিচে নেমে গেলাম। তবে এখন সিঁড়ি বেয়ে নামার শক্তি নেই শরীরে, তাই লিফটের কাছে গেলাম। লিফটের ভেতরে গিয়ে দেখি লিফট ম্যান এখনও ঘুমাচ্ছে। এই সুযোগে আমি লিফট ব্যবহার করে 3 তলায় নেমে পড়লাম। তবে লিফটের সিইউতেও সিসি ক্যামেরার আমার ছবি ফুটে উঠেছে। তাই আমি কন্ট্রোল রুমে গিয়ে আমি যেসব পয়েন্টে গেছি সেসব পয়েন্টের ফুটেজ ডিলিট করে দিলাম। তারপর নিজের রুমে গিয়ে আরামসে একটা ঘুম দিলাম, কারণ আগামীকাল থেকে যে আমার অনেক কাজ। আমার মনে যে এখন শুধু মিমেরই বসবাস। সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল আগেই উঠে গেছে, আর এটাই স্বাভাবিক, কারণ আমি রাতে অনেক দেরি করে ঘুমিয়েছি। আমিও ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। আমার চোখ শুধু মিমকেই খুঁজছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল যে ফার্স্ট ক্লাসদের জন্য ঘরেই তাদের খাবার পৌঁছে দেওয়া হয়। তাই আমি আর না ভেবে খেতে শুরু করলাম। মিম খেয়ে দিয়ে সোজা রিমির রুমে চলে গেল। হঠাৎ মিমের আগমনে রিমি অবাক হয়ে গেল। রিমি অবাকের ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এ কি, তুই এখন এখানে এই সময়? মিম রাগান্বিত কণ্ঠে বলল, আমি শুধু তোকে এটুকুই বলতে এসেছি যে তোর যদি নিককে ভালোই লাগে তাহলে তাকে বিয়ে করে ফেল না। এভাবে রাতে বেড শেয়ার করার কি মানে আছে? মিমের কথা শুনে রিমি ভড়কে যায়। তুই যেহেতু জেনে গিয়েছিস তাহলে এটাও জেনে নে, নিক আমার ক্রাশ। নিকের মতো হ্যান্ডসাম ছেলের সাথে যে কেউ হট আইটেম করতে চাবে, তবে আমি নিককে বিয়ে করব না। মম তো আমার জন্য আরও বড় লোক আর হ্যান্ডসাম ছেলে খুঁজছে, পুরো টপ কোটিপতির মধ্যে একজন বংশধর। তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে কর, আই ডোন্ট হিয়ার। মিম রেগে মেগে রিমির রুম থেকে বের হয়ে যায়। প্রতিমধ্যে মিমের সাথে তার বাবা মিস্টার জনসনের সাথে দেখা হয়। মিস্টার জনসন তার মেয়েকে বলে, মিম, আগামীকাল যেহেতু তোমার সাথে নিকের এঙ্গেজমেন্ট, তাই আজকে সন্ধ্যায় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি। তুমি ঠিক সময় রেডি হয়ে নিও। মিম কিছু না বলে নিজের রুমে চলে গেল। আমি আর রাহুল হোটেলে ঘুরে ফিরে দেখছি রাহুল গতকালকে ন্যায় বিস্মিত কণ্ঠে বলল, আমার এখনও মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি এই হোটেলে এক রাত থেকেছি। আমিও পূর্বের ন্যায় স্বাভাবিক ভঙ্গিতে বললাম, আরও 6টা রাত বাকি আছে। তাছাড়া তুই এই হোটেলের রাতের কথা জানিস না, গতকাল তুই গরুর মতো ঘুমিয়েছিস। অথচ আমি এই হোটেলের আসল চমক গতকাল দেখেছি। বড় থেকে ছোট সবাই পার্টি করে রাতে, সেই পার্টি দেখলে মনে করবি ফার্স্ট ক্লাস লোকদের চেয়ে লাস্ট ক্লাসের লোকেরাই বেশি আরাম আয়েসে থাকে। রাহুল খুশি হয়ে ওঠে। সে বলে, তাহলে তো আজকে আমিও পার্টি করব। আজকে ফার্স্ট ক্লাসের লোকেরা তাদের পার্টি করবে, আর আমরা লাস্ট ক্লাসের লোকেরা নিজেদের পার্টি করব। আমি ভ্রু কুচকে জিজ্ঞাসা করলাম, ফার্স্ট ক্লাসের পার্টি মানে? রাহুল বলল, আর তুই জানিস না আজকে সন্ধ্যায় বড় লোকদের পার্টি হবে সাদে? শুনেছি কার জন্য এঙ্গেজমেন্ট পার্টি হবে। আমি রাহুলের কথা শুনে বুঝলাম যে আজকে মিমের এঙ্গেজমেন্টের পার্টি হবে। তাহলে আজকে তো আমাকে পার্টিতে যেতেই হবে। সন্ধ্যা হতেই মিম চলে গেল ছাদে। অনেক সুন্দর করে ছাদ সাজানো। আর অন্যদিকে আমি রেডি হয়ে পড়লাম। রাহুল আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে কোথায় যাবে এখন? আমি দরজার কাছে এসে বললাম, ফার্স্ট ক্লাসদের পার্টিতে যাব। রাহুল চমকে গেল। সে বলল, তোর মাথা খারাপ নাকি? সেখানে আমাদের যাওয়া নিষেধ। আমি বাঁকা হাসি দিয়ে বলি, সেটা তোদের মতো বোকাদের জন্য, আমার মতো ইন্টেলিজেন্টদের জন্য নয়। আমি রুম থেকে বের হয়ে পড়লাম। সিঁড়ি বেয়ে এগোতে থাকি। আজকে যেহেতু সাদে পার্টি হচ্ছে, তাই পুরো হোটেলের কোটিপতি গ্রাহকেরা সাদে গেছে। আমিও চুপি চুপি চলে গেলাম। আমি সাদে যাওয়ার পর সবার চক্ষু আড়ালে বাগানের দিকে গেলাম। আশেপাশে তাকে দেখি সবাই অনেক দামি দামি জামা কাপড় পরছে। আমি নিজের দিকে তাকে দেখি একটা পুরনো শার্ট, কম দামি প্যান্ট আর স্যান্ডেল। এক কোণে বদমাশ ম্যানেজারকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার চোখ শুধু এখন মিমকেই খুঁজছে।
সবাই ড্রিঙ্কস করছে। হঠাৎ দেখতে পেলাম মিম তার বাবা মায়ের সাথে দাঁড়িয়ে আছে। আমি মেমের দিকে এগোচ্ছি, আমার সময় একজন ওয়েটারের সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ তার হাতে ড্রিঙ্কসের ট্রেতে হাত থেকে পড়ে যায়। ট্রে পড়ার শব্দে সবাই আমার দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। ম্যানেজার আমাকে দেখা মাত্রই চিনে ফেলেছে। ম্যানেজার আমার সামনে এসে সোজা আমার কলার ধরল। ম্যানেজারকে দেখে বোঝা যাচ্ছে সে আমার উপর ভীষণ ক্রুদ্ধ। সে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি আগেও বলেছিলাম যে তুই ফার্স্ট ক্লাসেদের এরিয়ায় আসবি না, কিন্তু তুই তো সোজা ছাদে চলে এসেছিস। ম্যানেজারের কথায় মিমনিকের পরিবার আমার কাছে আসলো। মিস্টার জনসন জিজ্ঞেস করলো, কি হয়েছে ম্যানেজার? ম্যানেজার এবার বিনয়ী স্বরে বলল, আই এম সরি স্যার, এই লাস্ট ক্লাসের ছেলে আপনাদের পার্টিতে চলে এসেছে। মিসেস জনসন পূর্বের ন্যায় আমাকে দেখে নাচ ছিটকে বলল, দেখতে তো বস্তির ছেলে বলে মনে হচ্ছে। আপনারা এই হোটেলে এদের মতো খ্যাতদের কেন থাকতে দেন? ম্যানেজার উত্তর দিল, আমি কি করব ম্যাম, আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক গরিবদের অনেক ভালোবাসেন, তাই তিনি গরিবদের থাকার জন্য রুম বানিয়েছেন। তবে তারা ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করতে পারবে না, কিন্তু এই স্লাম ডগ আপনাদের পার্টিতে আসার দুঃসাহস দেখিয়েছে। আমি এখন কি করব বুঝতেছি না। এমন সময় আমার মাথায় একটা প্ল্যান আসলো। আমি মেয়ের দিকে তাকে একটা বাঁকা হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিছু বলবেন না? আমার প্রশ্ন শুনে সবাই অবাক। মিমের দিকে তাকালো। মিম আমার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম কি বলবে বুঝতে পারছে না। নিগ অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, মিম, তুমি এই খ্যাত ছেলেকে চিনো নাকি? মিম কিছু বলবে তার আগে আমি বলা শুরু করলাম। আমি বলছি, আসলে একদিন মিম ম্যাডামকে কয়েকজন ছিনতাইকারী ধরেছিল। তখন আমি আমার বস্তির বন্ধুদের সহায়তা নিয়ে ম্যাডামকে বাঁচিয়েছিলাম। গতকাল যখন ম্যাডাম আমাকে হোটেলে দেখলেন, তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাকে এই পার্টিতে রেখেছেন। মিস্টার জনসন কৃতজ্ঞতা প্রকাশ করে বললেন, মিম তোমাকে কবে ছিনতাইকারী ধরেছিল? যাই হোক, এই ছেলেটা যেহেতু আমার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই জন্যই এই ছেলে আমাদের সকল পার্টিতে অংশ নিতে পারবে। নিক আপত্তি জানিয়ে বলে, কিন্তু এইরকম ছেলে কি আমাদের মতো ভিআইপি পার্টিতে নিজেদের মানিয়ে নিতে পারবে? তার চেয়ে বরং কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। মিস্টার জনসন ক্রুদ্ধভাবে বলল, আমার মেয়ে আমার কাছে অমূল্য। আমার মেয়ের জীবনকে আমি কখনো টাকা দিয়ে মাপি না। আমি যা বলেছি তাই ফিক্সড। মিস্টার জনসনের করা কথায় মিসেস জনসন আর কিছু বলতে পারেননি। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিমের চোখে অশ্রু টলমল করছে। এই অশ্রুর কারণ আমি জানি না। সবাই নিজেদের মতো আনন্দ করতে থাকে। অন্ধকার হয়ে এসেছে, ঠিক করে কাউকে দেখাও যাচ্ছে না। লাইটগুলো ডিম করে রেখেছে। সবাই মিউজিকের তালে নাচছে আর কেউ কেউ এনজয় করছে। আমি মিমকে খুঁজছি কিন্তু দেখতে পারছি না। হাঁটতে হাঁটতে বাগানের এক কোণে চলে আসলাম। এখানে কোনো মানুষ নেই। হঠাৎ করে মিম এসে আমার হাত ধরে বাগানের ভেতরে নিয়ে গেল। আপনি এখানে আর আমি কিনা আপনাকে সব জায়গায় খুঁজছি। তার আগে আপনি বলুন, এমন কাজ কেন করলেন? যাক বাবা, আমি আবার কি বললাম? কি করেছেন মানে? একে তো বিনা অনুমতিতে এখানে চলে এসেছেন, তার উপর মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি এত বড় মিথ্যুক আমি জানতাম না। আমার কথা বাদ দিন, আগে বলুন আপনার বাবার কথা শোনার পর আপনার চোখে পানি কেন চলে এসেছিল? আমার প্রশ্ন শুনে মিম বৃথা মিথ্যা বলার চেষ্টা করলো। আমার চোখে পানি? কখন? আমি নিজেও জানি না। মিথ্যে বলে লাভ নেই, আমি কিন্তু সব খেয়াল করছি। মিম নরম কণ্ঠে বলল, আসলে আমার জন্য, আমার বাবার প্রতি এই ভালোবাসা দেখার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। আমি আপনাকে এখানে নিয়ে এসেছি ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার জন্যই আমি আমার বাবার ভালোবাসা দেখতে পেয়েছি। আমি ভাব নিয়ে বললাম, ধন্যবাদ তো আমার প্রাপ্য। তাছাড়া আমার এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো আপনার ফ্যামিলি মেম্বার্সদের সম্পর্কে জানা। আমি যা বুঝলাম তাতে আমার মনে হয় না আপনার বাবা ব্যতীত আর কেউ আপনাকে নিয়ে ভাবে। মিম একটা মলিন হাসি দিয়ে বলল, তা আমার জানা আছে, তবে আমার মনে হয় না আপনার এখানে বেশিক্ষণ থাকা উচিত। কারণ নিক আপনার দিকে কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি মিমকে বললাম, আপনার ওইসব নিয়ে ভাবতে হবে না, তবে আমার অনেক আগ্রহ হচ্ছে আপনার পাস্ট লাইফ সম্পর্কে জানতে। মিম ভ্রু কুচকায়। সে জিজ্ঞেস করলো, হঠাৎ আমার পাস্ট লাইফ সম্পর্কে কেন জানতে চাইছেন? আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, এমনি আপনাকে দেখে বাকি কোটিপতিদের মতো মনে হয় না। এমনকি আপনার বোর্ডের মধ্যেও অহংকার রয়েছে, কিন্তু আপনি কিছুটা ব্যতিক্রম। মিম আমার কথা শুনে কিছুটা আশ্বাস পেল। মনে হয় আমার উপর বিশ্বাস করছে। মিমের সাথে কথা বলা শুরু করলাম। মিম তার লাইফের ছোট বড় ঘটনা আমার সাথে শেয়ার করতে শুরু করলো, যা সে তার বাবার সাথেও শেয়ার করতে পারেনি। আজকে মিম মন খুলে আমার সাথে কথা বলছে। আমিও আজ মন খুলে কথা বলছি। কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেল তা বুঝতেই পারলাম না। আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। মিম যখন বুঝতে পারে অনেক রাত হয়েছে, তখন আমাকে বলে, আমার মনেও হয় আমার এখন যাওয়া উচিত, না হলে পরে সবাই খুঁজবে আমাকে। আমিও একমত পোষণ করে বললাম, রাত তো সত্যি হয়ে গেছে।
তবে তার সাথে পার্টিও কিন্তু শেষ, সবাই যার যার রুমে চলে গেছে। তবে আমার খটকা লাগছে এক জায়গায়, পার্টি শেষ হওয়ার পরও আপনাকে কেউ খুঁজতে এলো না। মিম আবার একটা মলিন হাসি দিয়ে বলে, আমাকে আর কেই বা খুঁজতে আসবে? আর তাছাড়া আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কেউ আমাদের খুঁজতে আসবে না, কিন্তু এখন যাওয়া উচিত। তবে একটা কথা আমি সত্যিই বলতে চাই, আমি কবে এইরকম মন খুলে কথা বলেছি আমার মনে নেই। আজকের মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। আমি বললাম, আমিও কখনো বলতে পারবো না, আমি কখনো কোনো মেয়ের সাথে তেমন কথা বলিনি। আর আপনার মতো কোনো সুন্দরী মেয়ের সাথে তো এতক্ষণ ধরে কথা বলে আমি নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবান বলে মানুষ মনে করছি। মিম প্রশংসা শুনে বলল, থ্যাঙ্কস, তবে আমাদের এখন যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে করিডোরে আসলাম। মিম লিফটে না গিয়ে করিডোর দিয়ে এগোতে থাকে। আমি জিজ্ঞেস করলাম, এ কি আপনি লিফটে যাবেন না? মিম মাথা নাড়িয়ে বলল, না, আজকে লিফটে যাব না, চলুন আপনার সাথে করিডোর দিয়ে যাব। আমি মিমের সাথে করিডোর ধরে এগোতে থাকি। মিমের রুমের সামনে আসার পর মিম দরজা খুলে ভেতরে ঢুকবে, এমন সময় আমি বলি, আমার একটা কথা ছিল। মিম অনুমতি দিয়ে বলে, হ্যাঁ, আপনি বলতে পারেন। কেন জানি না আপনাকে আপনি করে বলতে মন সায় দিচ্ছে না, তাই আপনাকে কি আমি তুমি করে বলতে পারি? মিম কিছুক্ষণ ভেবে একটা মুচকি হাসি দিয়ে রুমের ভেতরে চলে গেল। মুচকি হাসি মানেই হ্যাঁ বলে উত্তর। আমি খুশিতে লাফাতে লাফাতে নিচে চলে গেলাম। রাহুল আমাকে লাফাতে দেখে বলে, কিরে, তুই এতক্ষণ কোথায় ছিলি আর এভাবে বান্দরের মতো লাফাচ্ছিস কেন? আমি প্রফুল্লতা বজায় রেখে বললাম, আরে মামা, জ্যাকপট পেয়ে গেছি রে। গিয়েছিলাম বড়লোকদের পার্টিতে, কিন্তু সেখানে আমি আমার মনের রাজকুমারী পেয়ে গেছি, আমার স্বপ্নের প্রিন্সেস। আমি মিমের কথা ভাবতে ভাবতেই শুয়ে পড়লাম। অন্যদিকে মিমও ঘুমাতে পারছে না। মিমের খেয়ালে এখন শুধু আমি আর আমি। মিমি এখন দ্য রয়্যাল প্যালেস নামক হোটেলে আয়োজিত এক বিশাল হল রুমে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অনেক রকমের লাইট লাগানো হয়েছে। পুরো হল রুম সজ্জিত আছে নাম না জানা অনেক রকমের ফুল দিয়ে। মিমি এখনও জানে না সেখানে কেন দাঁড়িয়ে আছে, সে শুধু এতটুকু জানে হল রুমের দরজা দিয়ে কেউ একজন আসবে। হঠাৎ হল রুমের দরজা খুলে যায়, একজন যুবক এগিয়ে আসছে মিমের দিকে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। আফসা আলোর কারণে সে যত এগোচ্ছে তত তার চেহারা মিমের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তার পুরো চেহারা যেই মিমের কাছে স্পষ্ট হয়ে যাবে তখন একটা বিশাল আওয়াজ হলো। মিম ধপ করে বিছানায় বসলো। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। মিম আনমনে বলে ওঠে, আবারও সেই স্বপ্নটা দেখলাম। কেন এরকম হচ্ছে আমার সাথে বারবার? সেই যুবকের চেহারা গতবারও আমি দেখতে পাইনি, কিন্তু এইবার আবছা আবছা দেখতে পেয়েছি। যুবকের চেহারার ছাপের সাথে কার যেন ছাপ মিলে যাচ্ছে, কিন্তু আমি মনে করতে পারছি না। মিম মনে মনে কথাগুলো ভেবে ফ্রেশ হয়ে নিল। একটু পর মিমের বাবা এসে মিমকে নিচে হলরুমে নিয়ে গেল। আজকে নিচে হলরুমে পুরোটা সাময়িক সময়ের জন্য মিমের বাবা বুক করেছে। আসলে টাকা থাকলে কি না করা যায়। সবাই মিমের জন্য অপেক্ষা করছিল। মিম দেখতে পেল সবাই দুটো লাইন দাঁড়িয়ে আছে, আর সামনে একটা স্টেজের মতো বানানো হয়েছে। সে স্টেজের উপর নিক আগে থেকেই দাঁড়িয়েছিল। মিমকেও নিকের পাশে নিয়ে যাওয়া হলো। নিক একটা হিরে রিং বের করে মিমকে পরিয়ে দিল। মিমও একটা রিং বের করে নিককে পরিয়ে দিল। রিং পরানোর সময় মিমের চোখ আশেপাশে কাউকে যেন খুঁজছিল। রিং পরানোর সময় মিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়ে পড়লো, তবে সেই পানি দেখার মতো কারো সময় নেই। ব্যাস হয়ে গেল মিমের এঙ্গেজমেন্ট হতেই সবাই সবার মতো আনন্দ ফুর্তি করা শুরু করলো। কেউ কেউ ড্রিঙ্কস করছে, আবার কেউ গানের তালে নাচছে। নিক এসে মিমকে ড্যান্স ফ্লোরে জোর করে নিয়ে গেল। মিম যেতে চাইছিল না, তাও বাধ্য হয়ে যেতে হলো। কিন্তু নিকের উদ্দেশ্য ভালো ছিল না। নিক ড্যান্সের সুযোগে মিমের শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিচ্ছিল, যা মিমের অস্বস্তি বাড়ি দেয়। মিম নিককে সবার সামনে ধাক্কা দিয়ে চলে যায় হলরুম থেকে। এবার ধাক্কা খেয়ে নিক অনেকটা অপমান বোধ করলো। মিম হলরুম থেকে বেরিয়ে অশ্রু বিসর্জন করতে করতে করিডোর ধরে এগোতে থাকে। হঠাৎ আমি এসে মিমকে টেনে বাগানের দিকে নিয়ে যাই। আমি মিমের চোখে অশ্রুজল দেখে জিজ্ঞেস করলাম, এভাবে ছুটছিলে কেন, আর তোমার চোখে পানি কেন? মিম নিজের অশ্রু মুছে বলে, এমনি, কিছু হয়নি। আমি নিষ্পাপ ভঙ্গিতে বললাম, তার মানে তুমি আমাকে এখনো বিশ্বাস করতে পারোনি? মিম বলে, আরে না, আসলে তা নয়, আমি অন্য কারণে বিরক্ত বোধ করছি। বাই দ্য ওয়ে, তোমাকে তো আমি কোথাও দেখতে পেলাম না এঙ্গেজমেন্টের সময়। কোথায় ছিলে? আমি সর্বক্ষণের ন্যায় নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আমি তোমার পাশেই ছিলাম, তবে এঙ্গেজমেন্টের সময় তোমার এই মায়াবী চোখ জোড়া যে আমাকে খুঁজছিল এটা আমি জানি। মিম আবারও মিথ্যা বলার বৃথা চেষ্টা করে বলে, নো ওয়ে, তোমার এইরকম মনে হচ্ছে কেন যে আমি তোমাকে খুঁজছিলাম? আমি এক নাগাড়ে বলা শুরু করি, আমার পর্যবেক্ষণ দক্ষতা অনেক প্রখর। তাছাড়া তুমি তো এই এঙ্গেজমেন্টে খুশিও নও, কারণ এঙ্গেজমেন্টের সময় তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, আর এখন সবার সম্মুখে তুমি নিক্ষে ধাক্কা দিয়ে এসে পড়লে।
তুমি আজকে যে সাহস দেখেছো, এই সাহস যদি তুমি কিছুদিন আগে দেখাতে, তাহলে হয়তো এরকম পরিস্থিতিতে তোমাকে কখনো পড়তে হতো না। মিম অসহায়ের ভঙ্গিতে বলে, এখন আর এইসব বলে লাভ কি? যা হওয়ার হয়ে গেছে, এখন কিছুই করার নেই। আমি মিমকে আশ্বাস দিয়ে বললাম, করার তো অনেক কিছুই আছে, কিন্তু সেটা পরে। আগে বলো তুমি পার্টি সেরে কেন চলে আসলে? মিম স্বস্তিকর সুরে বলে, আমার কাছে এইসব পার্টি একদমই ভালো লাগে না। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এইসব পার্টিতে। আমি কিছু একটা ভেবে বললাম, ও বুঝলাম, আজকে তোমারকে আমি আসল পার্টি দেখাবো। আজকে রাতে তৈরি থেকো, তোমাকে দেখাবো পার্টি কাকে বলে। মিম উৎকণ্ঠিত হয়ে বলে, রাতে কেন? আর এই হোটেলে পার্টি কোথায় হয়? আমি মিমের হাত জোড়া আবদ্ধ করে জিজ্ঞাসা করি, আমি কি বিশ্বাস করো তো? মিম নরম সুরে বলে, হ্যাঁ করি। বিশ্বাস না করলে কি গতকাল রাতে আমি তোমাকে আমার পাস্ট লাইফ সম্পর্কে জানাতাম? আচ্ছা ঠিক আছে, রাতে রেডি থাকবো, তুমি নক দিলেই বেরিয়ে আসবো। আমি মিমকে এগিয়ে দিয়ে রাহুলের কাছে গেলাম। এতক্ষণ আমাদের মাঝে যা কথা হলো তা কেউ একজন চুপি চুপি শুনছিল, সে আর কেউ নয়, বরং এই হোটেলের ম্যানেজার। আমার উপর তার শুরু থেকে নজর ছিল। আমি সোজা চলে গেলাম আমার রুমে। সেখানে রাহুল আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখিয়ে বলল, কিরে দোস্ত, তুই সারাদিন কোথায় থাকিস? তুই আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে এসে এখন তুই আমাকে রেখেই করছিস? আমি রাহুলকে শান্ত করে বলি, আরে দোস্ত রাগ করিস না, আজকে রাতে তোকে এই হোটেলের সব থেকে সুন্দর ইভেন্ট অর্থাৎ লাস্ট ক্লাসের পার্টিতে নিয়ে যাব। আর বাই দ্য ওয়ে, আমি তোকে তোর হবি ভাবির সাথেও সাক্ষাৎকার করিয়ে দেবো। রাহুল বিস্মিত হয়ে বলে, কি বলিস মামা? তুই তাহলে তলে তলে টেম্পো চালাস আর আমি জানতেও পারলাম না? তা কে সে ভাগ্যবতী মেয়ে যে আমার ভাবি হবে? লাস্ট ক্লাসের কোনো রুমে থাকে নাকি এই হোটেলে কাজ করে? রাহুলের প্রশ্ন শুনে আমার মাথার 440 ডিগ্রি গরম হয়ে গেল। আমি ধমক দিলাম, শালা, তোর ভাবনা যে নিচু লেভেলের তা তোকে দেখেই বোঝে। তোর ভাবি এই হোটেলে কাজ কেন করবে? তোর ভাবি তো রাজকুমারী, যে রে রাজকুমারী। এই হোটেলের ফার্স্ট ক্লাসে থাকে সে। আজকে যার এঙ্গেজমেন্ট হলো নিচের হলরুমে, সেই তোর ভাবি হবে। রাহুল বিরক্তিকরভাবে বলল। এই বড়দুপুরে বোকা বানানোর মানুষের পেলি না? আমি নিচু সরে বললাম, আমি সত্যি বলছি দোস্ত। রাহুল এবার চটে যায়, সে বলে, তোর সত্যি তুই তোর কাছে রাখ। আমার মনে হয় এই হোটেলের আসার পর তোর মাথা খারাপ হয়ে গেছে। আর আমাদের মতো বস্তির ছেলেদের দিকে ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে তাকাবেই না। মানছি তো চেহারা অনেক ভালো, দেখতে কোনো রাজকুমারীর থেকেও কম না, তাই বলে যার বিয়ে হবে 4 দিন পর তাকে নিয়ে স্বপ্ন দেখে একটু বেশি হয়ে যাচ্ছে না? তার থেকে বড় কথা, সেই মেয়ে তোকে পাত্তা দেবে? আমি তো শুনেছি সেই মেয়ের বাপ নাকি দেশের টপ কোটিপতিদের মধ্যে একজন। আমি রাহুলকে স্বাভাবিকভাবে বললাম, দেখ দোস্ত, তোকে এখন বেশি কিছু বলতে পারবো না। তার সাথে যদি দেখা করতে চাস তাহলে রাতে রেডি থাকবি। রাহুল আমার কথা শুনে শুধু মাথা নাড়ালো। ওর মুখ দেখেই বোঝাই যাচ্ছে যে সে এখনও আমার কথাই বিশ্বাস করতে পারছে না। তবে রাহুল এটাও ভালো করে জানে যে আমি কখনো অকারণে মিথ্যা কথা বলি না। রাত হয়ে গেছে। কিছুক্ষণ আগেই বড়লোকের আড়ালের ঘরে দুলালেরা ঘুমিয়ে আছে। আর অন্যদিকে আমাদের মতো গরিব খ্যাতরা সারাদিনের পরিশ্রমের পরে রাতে এক মুঠো আনন্দের জন্য ভিন্ন কিছু করার চেষ্টা করে। আমি রাহুলের কে নিচে হলরুমের পেছনে দাঁড়াতে বলে মিমকে আনতে গেলাম উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম, কিন্তু সিসিটিভি ক্যামেরাতে আমি ধরা পড়লেও সমস্যা নেই, কারণ কলরুমের দায়িত্বে যারা আছে তাদের থাকা না থাকারই সমান। আমি মিমের দরজায় 2বার টোকা দিলাম। একটু পর মিম বেরিয়ে আসলো। মিম আমাকে দেখে বললো, আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো। যাই হোক, তুমি ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আমি মিমকে আপাদ মস্তক পর্যবেক্ষণ করে বললাম, তুমি তো রেডি আছো, তাহলে আর কি রেডি হবে? মিম নিজের জামার দিকে তাকিয়ে বলে, আরে আমরা একটা পার্টিতে যাব, আমি এই নর্মাল ড্রেস পরে গেলে সবাই কি ভাববে? আর তুমিও এইরকম পুরাতন ড্রেস কেন পরেছো? আমি নিজের কপাল চাপে বললাম, ওমন খোদা, এই মেয়েকে আমি কেমনে বোঝাবো? মিম, আমরা এখন যে জায়গায় যাব সেখানে তুমি ফার্স্ট ক্লাসের কোনো মেয়ে না, বরং একজন সাধারণ ঘরের মেয়ে হিসেবে যাবা, কারণ সাধারণ মানুষেরাই প্রকৃত আনন্দ উপভোগ করতে পারে। মিম আমার কথায় কিছু বুঝলো কিনা জানি না, তবে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে সে কনফিউজড। আমি মিমকে সিঁড়ির বদলে লিফটের কাছে নিয়ে গেলাম। আমরা লিফটের দিকে যাচ্ছি দেখে মিম বিচলিত হয়ে বলল, আরে তুমি কি করছো? লিফটম্যান তোমাকে দেখলে রিপোর্ট করবে, আর তাছাড়া আমাদের ছবি সিসি ক্যামেরায় ফুটেজে বন্দি হয়ে যাবে। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আরে এই হোটেলের সকল স্টাফরা হলো কামচোর, তুমি শুধু দেখে যাও। আমি মিমকে নিয়ে লিফটের ভেতরে চলে গেলাম। সেখানে লিফটম্যান আগে থেকে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমরা লিফট ব্যবহার করে নিচে নেমে গেলাম। তারপর মিমকে হোটেলের পেছনের দিকটা নিয়ে গেলাম। সেখানে রাহুল আগে থেকে উপস্থিত ছিল। রাহুল মিমকে দেখেই চিনতে পেরেছে, কারণ মিম আর নিকের বিয়ের ব্যানার লাস্ট ক্লাস থেকে ফার্স্ট ক্লাসের সব করিডোরে লাগানো আছে। আমি মিমের সাথে রাহুলের পরিচয় করে দিয়ে বললাম, মিম, এ হলো আমার বেস্ট ফ্রেন্ড রাহুল, আর রাহুল, এ হলো মিম, যার কথা তোকে বলেছিলাম।
রাহুল বিস্মিত কণ্ঠে বলল, আমার বিশ্বাস হচ্ছে না বন্ধু, তুই তো পুরাই ফাটিয়ে দিয়েছিস। তোর জন্য আমাদের বস্তিবাসীদের বুক আজ গর্বে অনেক উঁচু হয়ে গেল। রাহুলের উদ্ভট কথা মিমের বোধগম্য হলো না। আমি রাহুলকে থামে বললাম, তোর কথা শেষ হলে চল, তুইও আগে সেখানে যাসনি, তাই দ্রুত চল। আমি রাহুল আর মিম হোটেলের পিছনের বাগানে পেরিয়ে সেই হলরুমে পৌঁছে গেলাম। সেখানে প্রবেশ করার পর রাহুল আর মিম বড় বড় চোখ করে এদিক ওদিক তাকাচ্ছে। আমি এখানে আগেও এসেছি, তাই আমার আশ্চর্য হওয়ার তেমন কিছু নেই। আগের মতো সব বয়সের লোকেরা ড্যান্স ফ্লোরে আসছে, কেউ কেউ মদ্যপান করছে, আবার কেউ কেউ মেয়ে পটানোর ধান্দায় আছে। আমি রাহুলের কানে ধীরে ধীরে বললাম, রাহুল তাহলে ঘুরে ফিরে দেখে নি জায়গাটা, আর কাউকে পছন্দ হলে সরাসরি প্রপোজ করে ফেলবি, কারণ দেরি করলেই সনবরাস। আমার কথার মানে বুঝতে পেরে রাহুল ভিড়ের ভেতরে চলে গেল। মিম বিস্মিত কণ্ঠে বলল, আমি সত্যি এইরকম পার্টি জীবনে দেখিনি। আমি তো আজ পর্যন্ত সেই বোরিং পার্টি অ্যাটেন্ড করে এসেছি। আমি একটু মুচকে হাসি দিয়ে বলি, তাহলে চলো আজকে তোমার পার্টির আসল মজা দেখাই। আমি মিমের হাত ধরে ড্যান্স ফ্লোরে নিয়ে গেলাম। সেখানে সবাই একে অপরের সাথে নাচছে, আবার কিছু সময় পর পর নিজেদের ইচ্ছায় ড্যান্স পার্টনারও চেঞ্জ করে ফেলছে। আমি মিমের সাথে গানের তালে নাচা শুরু করলাম। মিম প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে আমার সাথে তাল মিলিয়ে নাচা শুরু করলো। একটু পর আমরা আমাদের পার্টনার চেঞ্জ করে ফেললাম। মিম নাচা শুরু করলো একজন বৃদ্ধ লোকের সাথে, আর আমি নাচতে থাকি একটা বাচ্চা মেয়ের সাথে, যার বয়স 8 থেকে 10 হবে। অনেকক্ষণ নাচার পর আমরা আবার নিজেদের পার্টনারের কাছে চলে এলাম। আমি মিমকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে? মিম খুশি মনে উত্তর দেয়, দারুণ। আমরা নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলাম। তারপর দুজনের চেয়ারে বসে পড়লাম। মিম আমার প্রশংসা করে বলল, তুমি দারুণ নাচো। আমি বললাম, তুমিও ভালো নাচতে পারো। আমার এই কথা বলার পর দেখি আমার সাথে যে ছোট্ট মেয়ে নেচেছিল সে মুখ ফুলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার উদ্দেশ্যে বললাম, আরে না না, এই পার্টিতে সব থেকে ভালো নাচতে পারে আমার সাথে যে কিউট মেয়ে ছিল সেই মেয়েটা। আমার মুখ থেকে প্রশংসা শুনে মেয়েটা আমাকে ভাইয়া বলে জড়িয়ে ধরলো। মিম বুঝতে পারে ব্যাপারটা। মেয়েটা চলে যাওয়ার পর মিম বলে, সত্যি বলতে আজকের পার্টি আমি অনেক এনজয় করেছি। কেন যে আমি এইরকম নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করিনি। আমি বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরে বললাম, আমাদের মনও বড় অদ্ভুত জিনিস। তোমার মতো যারা নিষ্পাপ শুধু তাদের মনে এই কথাটা আসবে। আমাদের কথা বলতে বলতে একজন ওয়েটার 2 গ্লাস ওয়াইন দিয়ে আসলো। মিম এতটা ক্লান্ত হয়ে গেছিল যে সে ওয়াইনকে পানি মনে করে পান করে ফেলে। আমি হাত নাড়িয়ে নিষেধ করে বললাম, আরে মিম, এটা তো ওয়াইন। আমার কথা শেষ হতে না হতেই মিম পুরো গ্লাস খালি করে ফেলে। মিমের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে সে ধীরে ধীরেই মাতাল হয়ে যাচ্ছে। আমি পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরে বললাম, মিম, আমার মনে হয় এখন আমাদের ফিরে যাওয়া উচিত। এমনিতে অনেক রাত হয়ে এসেছে, তারপর তুমি মাতাল হয়ে যাচ্ছ। আমি মিমের সাথে হাঁটা শুরু করলাম। মিম একটু পর পর আমার গায়ে হেলে পড়ছে। আমি মিমকে আমার কাঁধে ভর দিয়ে নিয়ে যাচ্ছি। মিম মাতাল কণ্ঠে বলতে থাকে, রাকিব, তুমি এত ভালো কেন? তুমি জানো আজ পর্যন্ত আমি কারোর সাথে এইভাবে মন খুলে সময় কাটাইনি। তুমি আজ পর্যন্ত আমার সব থেকে ভালো বন্ধু। আমি তাচ্ছল্যের সুরে বললাম, বন্ধু কি হতে চাই? আমি তোমার লাইফ লাইন হতে চাই। মিম আমার কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। হয়তো তার এতটাও নেশা হয়নি। সে বলে, নেশা আমি করেছি, কিন্তু আমার মনে হচ্ছে মাতাল তুমি হয়েছো। আমরা হাঁটতে হাঁটতে মিমের রুমের সামনে চলে আসলাম। রুমের দরজা খুলে মিমকে বিছানায় বসলাম। তারপর স্বাভাবিকভাবেই বললাম, আমি মাতাল হইনি মিম, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি জানি তোমাকে ভালোবাসার আমার কোনো অধিকার নেই, তবুও আমি তোমাকে ভালোবেসে যাব। হয়তো আমার ভালোবাসা সারা জীবনে একতরফা থেকে যাবে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিম আমার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা জানি না। মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও স্বাভাবিক ভঙ্গিতে বলি, তুমি এখন হুঁশে নেই, তাই ঘুমিয়ে পড়ো। আমি মিমের রুমে থেকে বেরিয়ে গেলাম। মিম বিছানায় শুয়ে পড়লো। সে চোখ বন্ধ করে শুধু মুচকি হাসি দিল। এই হাসির মানে একমাত্র সেই জানে। সকাল হতে ম্যানেজার নিকের কাছে চলে গেল। নিক ম্যানেজারকে দেখা মাত্র জিজ্ঞেস করলো, কি হলো ম্যানেজার সাহেব, আপনি হঠাৎ এত সকাল আমার কাছে? ম্যানেজার নিচু স্বরে বলল, স্যার, আপনার অগোচরে অনেক কিছুই হয়ে যাচ্ছে যা আপনার জানা জরুরি। কি খবর আছে আপনার কাছে যা আমি জানি না? নিক উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলো। ম্যানেজার আবারও নিচু স্বরে বলল, খবরটা আপনার হবু স্ত্রীর ব্যাপারে। নিক নিজেকে অস্থির করে বলে, মিমের ব্যাপারে কি খবর? ম্যানেজার নিকের কথার উত্তর না দিয়ে উসকুস করতে থাকে। নিক ব্যাপারটা বুঝতে পেরে বলে, চিন্তা করবেন না, খবরটা কাজের হলো আপনার পকেট ভরে যাবে। ম্যানেজার খুশি হয়ে বলে, তাহলে শুনুন, আপনার হবু স্ত্রী সে লাস্ট ক্লাসের খ্যাত রাকিবের সাথে ঘোরাফেরা করছে, এমনকি তিনি গতকাল মধ্যরাত পর্যন্ত রাকিবের সাথে ছিল। নিক ভ্রু কুঁচকায় আর বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ম্যানেজার তার মোবাইল বের করে একটা ফুটেজ দেখায় নিককে। সেই ফুটেজে মিমের সাথে আমার নাচার দৃশ্য দেখা যাচ্ছে।
আসলে গতকাল রাতে যখন আমরা হলরুমে গিয়েছিলাম তখন ম্যানেজার আমাদের পিছু নিয়েছিল আর তখনকার সকল দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলে, কিন্তু ম্যানেজার আমাদের থেকে দূরে দাঁড়িয়ে থাকায় আমাদের কথা শুনতে পারেনি। নিক ফুটেজ দেখে অনেক রেগে গেল। সে দ্রুত নিজের রুম থেকে বের হয়ে মিমের রুমে চলে গেল। মিমের রুমে খোলা থাকায় সে হুট করে ঢুকে পড়ে। এই সময় নিককে রাগান্বিত দেখে মিম ভয় পেয়ে গেল। নিক মিমের সামনে গিয়ে তার হাত দেওয়ালে চেপে ধরে। মিম ব্যথিত কণ্ঠে বলল, এ কি করছেন? আমি হাতে ব্যথা পাচ্ছি। নিক ক্রুদ্ধভাবে বলে, এখন তো ব্যাখ্যা পাবেই, অথচ রাত বিরেতে পরপুরুষের সাথে ঢলাঢলি করতে লজ্জা লাগে না? নিকের কথার মানে মিম বুঝতে পারে। মিম কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় আমার বলা কথাগুলো এসে পড়লো। আমি তাকে বলেছিলাম সবসময় নির্ভয় থাকতে। আমি মিমকে একসময় নিককে বিয়ে করতে নিষেধ করেছিলাম। মিম নিজেকে সামলে স্বাভাবিক ভঙ্গিতেই বলে, আমি যাই করি না কেন তাতে আপনার কি? নিক আরো ক্রুদ্ধ হয়ে যায়। সে বলে, আমার কি মানে? আমি তোমার হবু স্বামী। মিম তার ছেলে সুরে বলে, স্বামী? মাই ফুট। আমার সাথে রাকিবের সম্পর্ক হলো পবিত্র, অন্তত সে আমাকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে না। আর আপনি আমার বোনের সাথেই অপবিত্র সম্পর্ক করেছেন। মিমের কথা শুনে নিক মিমের হাত মুক্ত করে ফেলে। তারপর মিমের রুম থেকে চলে যায়। নিক সোজা গিয়ে মিমের বাবা মায়ের কাছে যায়। মিসেস জনসন নিককে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে নিক, এত সকালে এখানে? নিক বলে, আমি মিমের ব্যাপারে কিছু কথা বলতে চাই। মিমের হাবভাব আমার ভালো ঠেকছে না। মিম সেই লাস্ট ক্লাসের ক্ষেত ছেলে রাকিবের সাথে ঘোরাফেরা করে, আর আমার মতে মিমের সাথে আমার বিয়ে খুব তাড়াতাড়ি হওয়া উচিত। মিসেস জনসন বলে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তোমাদের বিয়ে আর ঠিক 3 দিন পরেই হবে। তবে তার আগে তুমি নিজেই সেই খ্যাত ছেলের ব্যবস্থা করো। নিক নিজের মতো প্ল্যান করতে থাকে। আর অন্যদিকে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল উদাস মনে বসে আছে। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, কিরে এভাবে দেবদাসের মতো কেন বসে আছিস? রাহুল উদাস ভঙ্গিতে বলে, তুই ঠিকই বলেছিস দেবদাস। গতকাল রাতে একটা মনের মতো মেয়ে খুঁজে পেলাম, কিন্তু সে আমাকে বুড়ো আঙ্গুল দেখে চলে গেল। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে চিন্তা করিস না দোস্ত, তোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকবে। আমি রাহুলকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। ফার্স্ট ক্লাস এরিয়ায় প্রবেশ করবো ঠিক তখনই আমার সামনে নিক চলে আসলো। কোথায় যাচ্ছিস? তা আপনাকে কেন বলবো, আর আপনি আমার পদ আটকে কেন দাঁড়িয়েছেন? তুই হলে লাস্ট ক্লাসের খ্যাত ছেলে, আর আমি হলাম এদেশের একজন ইউথ আইকন। সাহস কিভাবে হয় আমার বউয়ের দিকে নজর দেওয়ার? মিস্টার নিক, আপনার কোথাও ভুল হচ্ছে। মিম আপনার হবু বউ, কিন্তু বউ না, সে এখনো আপনার স্ত্রী হয়নি। মিমের সাথে আমার বিয়ে হতে আর মাত্র 3 দিন বাকি। আগে দেখেন বিয়ে হয় কিনা। নিক তার ছেলে হাসি দিয়ে বলে, কি আটকাবে বিয়ে তুই? আমি উত্তর দিলাম, যদি বলি হ্যাঁ আমি আটকাবো। নিক ভ্রু কুঁচকে বলে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আজকেই প্রথম আমি কোনো বস্তুর ছেলের সাথে চ্যালেঞ্জ ধরেছি। যদি ব্যাপারটা আমার হবু বউয়ের না হতো, তাহলে তোর মতো খ্যাত ছেলেরা আমার সাথে দেখা করার জন্য মাসের পর মাস অপেক্ষা করে। আমি খানিকটা উঁচু গলা বললাম, ও হ্যালো মিস্টার বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে, আমার কোনো শখ নেই আপনার মতো লোকের সাথে চ্যালেঞ্জ লড়ার। ব্যাপারটা যদি আমার ভালোবাসা না হতো তাহলে আপনার মতো লোকদের আমি এই পায়ের তলে রাখি। আর কি বললেন বউ? আরে যে লোক নিজের হবু বউ এর সৎ বোনের সাথে বেড শেয়ার করে, সে লোকের মুখে বউ শব্দটা বেমানান লাগে। নিকি এবার ভীষণ চটে গেল। সে বলল, হাউ ডেয়ার ইউ টু টক মি লাইক দিস? তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস? আমি তার ছেলে সুরে বললাম, নিজের নাম ভুলে গেলে নিজের মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস কর তোর পরিচয় কি। এখন আমার সামনে থেকে সর, আমার জানে মানে আমার জন্য অপেক্ষা করছে। আমি নিককে সাইড কাটিয়ে উপরে চলে গেলাম। মিমের রুমের সামনে গিয়ে মিমকে দেখতে পেলাম না। সাদিক গিয়ে দেখি সেখানে মিম আর তোর পুরো পরিবার বসে গল্প করছে, কিন্তু মিমের মন বিষণ্ণ মনে হচ্ছে। আমাকে দেখতে পেয়ে মিমের চোখগুলো হাসির রেখা ফুটে উঠলো, কিন্তু মিমের মায়ের মুখে রাগের ছাপ ফুটে ওঠে। মিসেস জনসন আমাকে কিছু বলার আগেই মিস্টার জনসন বলে উঠলো, হে ইয়ং ম্যান, জয়েন আস। আমাদের সাথে বসে আড্ডা দাও। আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, নো স্যার আমি এখানে ঠিক আছি, আপনার কথা বলুন নিজেদের মধ্যে, আমি আছি এখানেই। আমার কথা শেষ হতে না হতেই সেখানে হোটেলের ম্যানেজার এসে উপস্থিত হলেন। তিনি আমাকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠলেন, তবে সেটা তিনি তার মনেই চেপে ধরলেন। ম্যানেজার নিজেকে সমতত রেখে বললেন, আমি আপনাদের একটা খবর দিতে এসেছিলাম। আমাদের এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আগামী পরশু এই হোটেলে উপস্থিত হবেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের অনুরোধে তিনি উপস্থিত হবেন। মিসেস জনসন প্রফুল্লিত কণ্ঠে বললেন, এইটা তো অনেক ভালো খবর। তিনি আসলে আমার দ্বিতীয় মেয়ের সাথে তার নাতির বিয়ের কথাও ঠিক করে ফেলবো। মিস্টার জনসন আর চোখে তাকিয়ে বলে, আগে তো দেখো ওনার
নাতির তোমার মেয়েকে পছন্দ হয় কি না? মিসেস জনসন বলে, কেন পছন্দ হবে না? আমার মেয়ে রূপে গুণে ভর্তি। ম্যানেজার বললেন, মিস্টার জ্যাকের নাতি তার সাথে আসবে কিনা জানি না, কারণ আজ পর্যন্ত আমিও তাকে দেখিনি। তিনি সবসময় তার নাতিকে সবার আড়ালে লুকিয়ে রেখেছেন। তার শত্রুরও তো অভাব নেই, তবে তিনি জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যে তার নাতিকে তার সব ব্যবসা বুঝিয়ে দিবেন। মিসেস জনসন আরো প্রফুল্লিত হলেন। তিনি বললেন, এটা তো আরো ভালো খবর। ওনারা কথা বলছে। এই সুযোগে আমি সরে গিয়ে মিমকে ইশারায় বাগানের পেছনের দিকটা আসতে বললাম। মিম প্রথমে মানা করলেও পরে এসে পড়ে। মিম আমার কাছে আসতে জিজ্ঞাসা করলো, কি হলো, এভাবে কেন ডাকলে? গতকালকের পার্টি কেমন লেগেছে? অনেক আনন্দ করেছি, তবে নিক কিভাবে যেন সব জেনে গিয়েছে। হ্যাঁ, সে আমাকেও হুমকি দিয়েছে তোমার থেকে দূরে থাকতে। নিক অনেক ডেঞ্জারাস। আমার মতে তুমি আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে। তোমার থেকে দূরে আমি কখনো ভালো থাকবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শুনে মিম বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। মিম প্রশ্ন করলো, তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো এসব? আমি স্বাভাবিক ভঙ্গিতে বললাম, মিম, আমি তোমাকে গতকাল রাতেও বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। তুমি অতটাও নেশা করনি যে আমার কথা মনে রাখতে পারোনি। তুমি একমাত্র আমার ফিলিংস বুঝতে পারো। মিম উদাসী কণ্ঠে বলল, এসব বলে কোনো লাভ নেই রাকিব। তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে, কিন্তু ভালোবাসা অনেক দূরে। আমি তোমাকে নিজের জীবনের সব থেকে ভালো বন্ধু মনে করি। আমি নরম কণ্ঠে বললাম, কিন্তু আমি তো বন্ধুত্ব চাই না, আমি তো আরো অনেক কিছু চাই। এ আর সম্ভব নয়। এই বলে মিম সেখান থেকে চলে গেল। আমি পেছন থেকে চিৎকার দিয়ে বললাম, তুমি যাই বলো না কেন, আমি জানি তোমার মনে শুধু আমিই আছি। আমি আজ রাত 9টায় এই ছাদে আসবো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমিও আসবে, আর যদি না আসো তাহলে আমার চেহারা আর কোনোদিন তুমি দেখতে পারবে না। মিম না শোনার ভান করে চলে গেল। কতদিন আমাকে এড়িয়ে চলে যাবে? একদিন না একদিন তোমাকে আমার কাছেই আসতে হবে। কথাগুলো মনের মধ্যেই বলে আমি ছাদ থেকে নিচে নেমে আসলাম। মিম নিজের রুমে চলে গেল। আমি করিডোর ধরে নেমে শুধু আমার রুমে চলে গেলাম। রাত 9টা বাজে 5 মিনিট। আমি ছাদে এসেছি আরও আগে, কিন্তু মেমের কোনো পাত্তা নেই। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পর আকাশ ছিঁড়ে বৃষ্টির ধার নামবে। দেখতে দেখতে আর 10 মিনিট পার হয়ে গেল। সাথে সাথে আকাশ বেয়ে বৃষ্টি নামা শুরু হলো। আমার মনে হচ্ছে মিম আর আসবে না, হয়তো সে আমাকে শুধু একজন ভালো বন্ধু হিসেবে দেখতো। আমার আজ খুব কষ্ট হচ্ছে। আমি ছাদের দেয়াল ঘেঁষে আকাশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বললাম, হে বৃষ্টির পানি, আমার উপর না বসে মিমের উপর বর্ষিত হও। তাকে গিয়ে বলো আমি যে তাকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তাকে গিয়ে বোঝাও যে সেও আমাকে ছাড়া বাঁচবে না। আমার কথাগুলো বলার সময় আমার চোখ বেয়ে শুধু পানি পড়ছিল। হয়তো আজ আকাশও আমার সাথে কাঁদছে। হঠাৎ আমি আমার কাঁধে কারো হাতে ছোঁয়া পেলাম। পিছন ঘুরে দেখি মিম দাঁড়িয়েছে। তার চোখে অশ্রু টলমল করছে। তবে এটা বৃষ্টির পানি নাকি কান্নার পানি তা বোঝা মুশকিল। মিম অশ্রু মাখা নয়নে আমার দিকে তাকিয়ে বলে, তুমি কাঁদছিলে? আমি বাম হাতের উল্টো পাশ দিয়ে নিজের চোখ মুছে বললাম, আমি কেন কাঁদবো, আর কার জন্যই বা কাঁদবো? তুমি এখানে কেন এসেছো? বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাই রুমে চলে যাও। পূর্বের ভঙ্গিতে বলে। তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি মাথা নেড়ে হ্যাবোদক সম্মতি জানালাম। জানো রাকিব, আমি না প্রায়ই স্বপ্ন দেখি যে আমার জন্য একটা রাজকুমার অপেক্ষা করছে, যে আমাকে সব কিছু উপেক্ষা করে তার সাথে করে নিয়ে যাবে। তবে আমার স্বপ্নের রাজকুমারটা মনের দিক দিয়ে রাজকুমার হবে, কিন্তু পরিস্থিতিও আজ আমাদের সাথে খেলা খেলছে। পশু পশু আমার বিয়ে। তুমি চাইলে আমরা পালিয়ে যেতে পারি। এ হয় না রাকিব, আমি আমার বাবাকে অনেক শ্রদ্ধা করি। আমি পালিয়ে গেলে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমার মতে তুমি এখান থেকে চলে যাও। তুমি সাথে থাকলে আমিও কষ্ট পাবো, আর তুমিও কষ্ট পাবে। কথাটা বলেই মিম চলে যেতে লাগলো, কিন্তু আমি মিমের হাত ধরে টেনে আমার বুকের সাথে মিশে ফেললাম। মিম আমার কাছ থেকে ছুটতে চাইলেও আমি চেপে ধরে রেখেছি। মিম নিজেকে ছাড়তে না পেরে বলল, রাকিব কি করছো? ছাড়ো আমাকে। আমি মিমকে ছেড়ে দিয়ে বললাম, তুমি আমাকে একবার বলো যে আমাকে ভালোবাসো, তারপর আমি তোমার থেকে বিয়ে ভাঙতে সাহায্য করব। মিম আমার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে মেনে নিলেও আমার পরিবার কি মেনে নিবে? আমি মিমকে বললাম, কে কি মানবে তা আমি জানি না, শুধু তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো। মিম কিছু না বলে মাথা নেড়ে হ্যাবোদক সম্মতি দিল। মিম লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আসছে। আমি আকাশের দিকে তাকালাম। এখন আকাশও আমার সাথে রোমান্টিক। আমি মিমকে জড়িয়ে ধরলাম, মিমও আমাকে ধরেছে দড়িয়ে। আমি মিমকে ছেড়ে দিয়ে আমার ঠোঁটজোড়া দিয়ে মিমের ঠোঁটজোড়া আবদ্ধ করে ফেললাম। মিমও আমার সাথে তাল মেলাচ্ছে। আজ মিমের ঠোঁটের নেশায় পড়ে গেলাম।
মিমকে ছাড়তেই মন চাচ্ছে না। প্রায় 10 মিনিট পর মিমকে ছেড়ে দিলাম। মিম আমাদেরকে কেমন একটা চাউনিতে তাকিয়ে আছে। আমি মিমকে কোর্টে নিলাম, তারপর ছাদ থেকে নেমে কোর্ট ধরে এগোতে থাকি। একটু পর মিমের রুমের সামনে পৌঁছে গেলাম। দরজা খুলে মিমকে বিছানায় শুয়ে দিলাম। আমি মিমকে বিছানায় রেখে চলে যাব, এমন সময় মিম আমাকে টান দিয়ে তার উপরে ফেলে দেয়। তারপর জোরপূর্বক আবারও তার ঠোঁট দিয়ে আমার ঠোঁট চুষতে থাকে। মিমের মতলব ভালো ঠেকছে না, তাই মিমকে ছেড়ে দিলাম। আমি ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে ফুটিয়ে বলি, এত রোমান্টিক হওয়া ভালো না। বিয়ের আগে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো? তোমার পুরো ড্রেস ভিজে গেছে, তাই চেঞ্জ করে ফেলো না, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি চলে যেতে লাগলাম, আমার সময় মিম আমার সামনে এসে পড়লো। আমি ভুরু কুচকে জিজ্ঞেস করলাম, আমার পথ কেন আটকালে? মিমা আমার মতো বাঁকা হেসে বলে, তুমি না বলে ড্রেস চেঞ্জ করে নিতে? এই বলে মিম নিজের ড্রেস খুলতে থাকে। আমি পিছনে ফিরে ঘুরে তাকালাম। মিম তার পুরো ড্রেস খুলে নগ্ন হয়ে যায়। তারপর আমাকে পিছন দিক দিয়ে জড়িয়ে ধরে। আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছি। মিম আমাকে সেডিউস করতে চাইছে। আমি নিজেকে কোনো মতে সামলিয়ে বললাম, মিম প্লিজ থামো, নাহলে আমি নিজেকে আটকাতে পারবো না। এবার আমি মিমের গায়ে কাপড় দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। মিম একটা প্রশান্তের হাসি দিয়ে নিজের জামা পরে নিল। মিম টাওয়াল দিয়ে নিজের চুল মুছতে থাকে। তখন তার রুমের দরজায় কেউ নক করে। মিম বুঝলো আমি এসেছি হয়তো। আমি তাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। মিম দরজা খুলে অপর পাশে যাকে দেখে তাকে সে কখনো আশা করেনি এই সময়। আর মাত্র 2 দিন সময় আছে মিমের বিয়ে আটকানোর। এই 2 দিনে কিছু না করতে পারলেও হয়তো মিম আমার থেকে অনেক দূরে চলে যাবে। এখন থেকে পুরো হোটেল সাজানো শুরু হয়ে গেছে। 10 তলা বিশিষ্ট এই হোটেলের প্রথম তলা থেকে ছাদ পর্যন্ত সবকিছু সাজানোর কাজ শুরু হয়ে গেছে। আমি আর রাহুল সকালে নাস্তা খেয়ে নিচতলার হলরুমে বসে আছি। এখানে বসে জানতে পারলাম নিচতলার বাগানের পাশে একটা বিশাল ও বিলাসবহুল গির্জায় মিমের বিয়ে হবে। আসলে মিস্টার জ্যাক সব ধর্মকে শ্রদ্ধা করে, তাই তিনি তার হোটেলে সব ধর্মের প্রার্থনালয় গড়ে তুলেছেন। মিস্টার জ্যাক নিজেও মুসলমান, তবে এই দেশে থাকতে থাকতে তার নামের পরিবর্তন চলে আসে। মিম মুসলমান হওয়া সত্ত্বেও তাকে খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে করতে হবে, কারণ নিক খ্রিস্টান। আর নিকের কথা মতোই সবাই চলছে। আজকে থেকে পুরো হোটেল সাজানো হচ্ছে। আর আরও একটা কারণ আছে, আর তা হলো আজকে এই হোটেলে বহুদিনের পর এই হোটেলের মালিক মিস্টার জ্যাক আছে। তিনি নাকি অনেক দিনের অসুস্থতা কাটিয়ে গতকাল সুস্থ হয়েছেন, তাই ওনার সুস্থতা উপলক্ষে এই হোটেলের ছাদে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। তবে রাহুলের মতে বড়দের ছোটোখাটো অনুষ্ঠান আমাদের মতো বস্তি ছেলেদের জন্য অনেক বড় অনুষ্ঠান। রাহুলের কথাও ফেলে দেওয়ার মতো না। রাহুল বলল, শুনেছিস বন্ধু, মিস্টার জ্যাক আজকে আসবেন বলে আজ সবাই অনেক খুশি। ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস সবাই অনেক খুশি, কারণ তিনি কাউকে গরিব বলে অবহেলিত করতেন না। এমনকি আজকে যে পার্টি হবে সেখানে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাসে সব লোকই আসতে পারবেন। আমি উত্তেজিত হয়ে বললাম, তাহলে এটা তো অনেক ভালো খবর, আজকে তুইও আমার সাথে সেই পার্টিতে যেতে পারবি। রাহুল আমার ন্যায় বলল, হ্যাঁ রে, আজকে আমি এনজয় করতে পারবো বড় লোকের পার্টি। আমি একটু হেসে বললাম, হয়তো আমার মতো তুইও সেখানে কোনো বড় মেয়ে পেয়ে যাবি। রাহুল বলল, ধুরু, তুইও দেখে আমার মতো মজা নিচ্ছিস। আচ্ছা তুই আমাকে এটা বল আগে, তুই কিভাবে মিম ভাবিকে বিয়ে করবি? কারণ পরশু দিনই মিম ভাবির সাথে ওই বদমাশের বিয়ে হতে চলে। আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, আমিও তাই ভাবছি রে বন্ধু, দেখি মিমের সাথে কথা বলে কোনো পথ বের করতে পারি কিনা। আমার সঙ্গে দেখলাম মিম তার বাবা মায়ের সাথে যাচ্ছে। আমি মিমকে সেটা আমাদের কাছে আসতে বললাম, কিন্তু সে আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। এতে আমি ভীষণ দুঃখ পেলাম। রাহুল আমাকে আশ্বাস দিয়ে বলল, আরে দোস্ত, দুঃখ পাবি না, মিম ভাবি তার বাবা মায়ের সাথে আছে, তাই সে কীভাবে আসবে এখানে? তুইও ওনার পরিস্থিতি একবার বোঝার চেষ্টা কর। আমিও রাহুলের কথায় একমত হলাম। একটু পর দেখি সবাই বাইরের দিকে ছুটছে। নিক ও ম্যানেজার সহ হোটেলের সবাই বাইরের দিকে ছুটছে। রাহুল প্রশ্ন করলো, দোস্ত বাইরে কি হচ্ছে? জানি না, চল গিয়ে দেখি। আমি আর রাহুল বাইরে গেলাম। সেখানে গিয়ে দেখি হোটেলের সদর দরজার সামনে ফার্স্ট ক্লাস ও লাস্ট ক্লাসের লোকেরা দুই পাশে বিভক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমরাও লাস্ট ক্লাসের লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার সামনে অপর পাশে মিম ও তার পরিবার দাঁড়িয়ে আছে। মিম আমাকে দেখে মাথা নিচু করে ফেললো, হয়তো গতকাল রাতের কথা ভেবে সে লজ্জাবোধ করছে। একটু পর হোটেলের সামনে একটা রোলস রয়্যালস গাড়ি চলে এসলো। এই গাড়িতে সাধারণত বিলিনিয়াররাই চলে থাকে, কারণ বাংলাদেশে এই গাড়ির দাম 5 কোটি টাকার উপরে। তবে এই গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য না, তাই এই গাড়ি বাংলাদেশে আনতে হলে গাড়ির মালিককে আলাদা 10 কোটি টাকার মতো খরচ করতে হবে। তাই আমার মতে এটা বিলিনিয়ারদের গাড়ি। গাড়ি থেকে একজন 60 বছরের বয়স্ক লোক নামলো। ওনাকে দেখেই বুঝে গেলাম ইনি মিস্টার জ্যাক। এনার বয়স হওয়ায় ইনি এতদিন অসুস্থ ছিলেন, তবে এখন তিনি সুস্থ। তবে কতদিন সুস্থ থাকবেন তাও জানা। হোটেলের ম্যানেজার মিস্টার জ্যাকের সামনে গিয়ে ওনাকে ফুল দিয়ে সুস্থতার কামনায় শুভেচ্ছা জানালেন। তারপর মিস্টার জনসন ও নিকো ওনাকে উইশ করলেন। তিনি লাস্ট ক্লাস অর্থাৎ আমাদের দিকে ঘুরে হাসি মুখে হাত নাড়িয়ে সবাইকে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন। অতঃপর তিনি হোটেলের ভেতরে চলে গেলেন। উনি নাকি আগামী 3-4 দিন এই হোটেলেই থাকবেন, তাই ওনার জন্য 10 তলায় স্পেশাল রুম তৈরি করা হয়েছে।
সন্ধ্যা হতেই পার্টির রেশ নেমে গেল। গরিব থেকে বড়লোক সবাই আনন্দ করছে ছাদে, আর আমরা এখনো রুমে বসে আছি। আমি নিজের ধৈর্য হারিয়ে বললাম, কিরে দোস্ত, আর কতক্ষণ? পার্টি শুরু হয়ে গেছে আর তুই এখনো মেয়েদের মতো সাজগোজ করতে দেরি করছিস। রাহুল রেডি হতে হতে বলল, আরে দোস্ত, এত খেপছিস কেন? আমি আজ প্রথম বড় লোকদের পার্টিতে যাব, তাই সেখানে গিয়ে যদি কোনো রূপসী মেয়েকে পটাতে পারি তাহলে আমার কপাল খুলে যাবে মনে কর। আর তাই একটু বড় লোকদের মতো সাজগোজ করছি। এই দেখ, একটা স্যুট বুট ভাড়া করছি আজকে রাতের জন্য। আমি রাহুলকে তাকাতে দিয়ে বললাম, তোকে দেখতে পুরো রাজকুমারের মতো মনে হচ্ছে, এখন দ্রুত চল, নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে। আমি আর রাহুল লিফটের মাধ্যমে ছাদে চলে গেলাম। আজকে মিস্টার জ্যাক থাকায় লিফট যে কেউ ব্যবহার করতে পারবে। ছাদে আজকে অনেক মানুষ হয়েছে, পুরো ছাদ জুড়ে শুধু মানুষ আর মানুষ, পুরো হোটেলের মানুষ এই ছাদে। কেউ না দেখে বিশ্বাসই করতে পারবে না যে এই ছাদ এত বড়। আমার চোখ শুধু মিমকেই খুঁজছে। একটু খুঁজতে মিমকে পেয়েও গেলাম। মিমকে দেখে আজ আরও রূপসী মনে হচ্ছে। মিম একা দাঁড়িয়ে আছে, এটাই সুযোগ। রাহুল মেয়ে পটাতে ব্যস্ত। আমি মিমের কাছে যেতেই মিম আমাকে ইগনোর করে তার বাবা মায়ের কাছে চলে গেল। ব্যাপারটা, মিম আমাকে এভাবে অ্যাভয়েড করছে কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। মিমের সাথে কথা হলে ব্যাপারটা জানতে হবে। আমি মনে মনে কথাগুলো বললাম। আশেপাশে চোখ বোলাতে নিককে দেখলাম। সে আমাকে দেখে একটু পৈশাচিক হাসি দিল। একটু পর মিস্টার জ্যাক আসলো। মিম ও নিকের পরিবার সহ ম্যানেজার মিস্টার জ্যাকের কাছে গেল। তারা কিছু নিয়ে কথা বলছে। আমি কারোর কথা আড়ি পেতে শুনি না, তবে তাদের কথা শোনার জন্য আমি অনেক আগ্রহী। তাই ভিড়ের সাথে মিশে গিয়ে তাদের কথা শুনতে লাগলাম। মিস্টার জন বললেন, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার বড় মেয়ের বিয়েতে আসার জন্য। আপনার মতো এত বড় বিজনেসম্যান সব ব্যস্ততা কাটিয়ে আমার মেয়ের বিয়েতে এসেছেন, এটাই আমাদের কাছে অনেক। মিস্টার জ্যাক হেসে বলে, আমি এতদিন অসুস্থ ছিলাম জানুই, তাই সুস্থ হতে এই হোটেলে চলে এলাম। আসলে এই হোটেল শুধু আমার ব্যবসা না, বরং অনেক কিছু, আমার পুরো পরিবারের স্মৃতি জুড়ে আছে এই হোটেলে। মিসেস জনসন রিমিকে দেখিয়ে মিস্টার জ্যাককে বললেন, এ হলো আমাদের ছোট মেয়ে রিমি। অনেক ভালো সংস্কার নিয়ে বড় করেছি, কখনো কাউকে অসম্মান করে না। মিস্টার জনসন তার ওয়াইফকে চুপ থাকতে বললেন ইশারায়, কিন্তু তিনি চুপ হচ্ছেন না। মিসেস জনসন আবারও বললেন, আচ্ছা, আপনার নাতিকে তো কোথাও দেখতে পাচ্ছি না, সে কি আসেনি আপনার সাথে? মিস্টার জ্যাক প্রত্যুত্তরে বলেন, আসলে যে আপনার বড় মেয়ের বিয়ের দিন এসে উপস্থিত হবে, সেই তো হবে আমার উত্তরাধিকারী, তাই তাকে সব ব্যবসা বুঝে নিতে হবে। এই জন্য সে সবার চক্ষু আড়ালে রয়েছে। মিসেস জনসন খানিকটা খুশি হয়ে বললেন, এটা তো অনেক ভালো খবর। আপনার নাতি ব্যবসা আরো মনোযোগী হতে পারবে। যদি সে কোনো গুণবতী ও রূপবতী মেয়েকে বিয়ে করে, তাহলে সে তার বউ বাচ্চার জন্য আরো উন্নতি লাভ করতে থাকবে। মিস্টার জ্যাক সম্মতি জানিয়ে বলেন, আপনি ঠিকই বলেছেন। আমার নাতি এখানে আসার পর আমি তাকে বলবো এই বিয়ে। মিসেস জনসন লজ্জা বিসর্জন করে বললেন, আপনি আবার কষ্ট করে এরকম লক্ষ্মীবতী মেয়ে কেন খুঁজবেন? আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমার ছোট মেয়ে রিমিকে আপনার বাড়ির বউ বানাতে পারেন। মিস্টার জ্যাক হাসি মুখে বললেন, আপনাদের দুটো মেয়েই অনেক সুন্দর ও গুণবতী, তবে আমার নাতি যাকে পছন্দ করবে আমি তার সাথে আমার নাতির বিয়ে দেব। মিস্টার জনসন কথা ঘোরানোর জন্য বললেন, এইসব বিষয় নিয়ে না হয় পরে কথা বলা যাবে, এখন সবাই এই পার্টি এনজয় করুন। সবাই যার যার মতো পার্টি এনজয় করতে থাকে। একটু পর মিস্টার জ্যাক নিজের রুমে চলে গেলেন, কারণ তিনি রাত জাগলে আবারও অসুস্থ হয়ে পড়বেন। আমি ভিড়ের মধ্যে মিমের হাত ধরে টেনে মিমকে নিজের কাছে নিয়ে আসলাম। আমি কড়া ভাষায় প্রশ্ন করলাম, আমি ঠিক কেন ইগনোর করছো মিম? মিম নিজেকে সাথে ব্যস্ত হয়ে পড়ে। সে বলল, আমি কোথায় ইগনোর করছি? ছাড়েন আমাকে, কেউ দেখে ফেললে ঝামেলা হবে। আমি অবাক করে বললাম, তুমি আমাকে আপনি করে কেন বলছো? আর আজকে সারাদিন তুমি আমাকে দেখেও না দেখার ভান কেন করে চলেছো? তোমার হয়েছেটা কি? মিম পূর্বের ন্যায় স্বাভাবিক সুরে বলল, আমি অপরিচিতদের আপনি করে বলেই সম্বোধন করি, আর আমি আপনাকে কেনই বা দেখে না দেখার ভান করব? এখন আমাকে যেতে দিন, না হলে আমি বিশৃঙ্খলা সৃষ্টি করব। আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারছি না। আমি উত্তেজিত হয়ে বললাম, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? যে মেয়ে গতকাল রাতে আমাকে ভালোবাসা গ্রহণ করে আমার সাথে সব কিছু করার জন্য তৈরি ছিল, আর আজ সেই মেয়ে আমাকে চিনতে পারছে না। মিম আমাকে বলল, আমি আপনাকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমি মিমের হাত আরো জোরে টেনে আমার সাথে মিশিয়ে ফেললাম। মিম আমাকে ধাক্কা দিয়ে ঠাস করে আমার সাথে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের আওয়াজে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি কখনো কল্পনা করতে পারছি না যে মিম আমাকে থাপ্পড় দিতে পারবে। অজান্তে আমার চোখ থেকে দুপুরা অশ্রু জল গড়িয়ে পড়লো। মিম ও নিকের পরিবার মিমের কাছে আসলো। রাহুল থাপ্পড়ের আওয়াজ শুনে আমার কাছে আসলো। মিম উচ্চ স্বরে চিল্লিয়ে বলল,
তোর মতো বস্তির খ্যাতে সাহস কিভাবে হয় আমাকে টাচ করার? তোকে অনেক পাত্তা দিয়েছি, তাই এখন ভুলে গিয়েছিস যে তুই একটা স্ল্যাম ডগ। মিমের কথাগুলো শুনে আমার মরে যেতে ইচ্ছে করছে। মিমের থাপ্পড় থেকে তার কথাগুলো আমাকে আরো বেশি আঘাত করছে। মিম সবকিছু জেনেও না জানার ভান করে প্রশ্ন করলো, মিম কি হয়েছে? এই খ্যাত তোমার সাথে কি করেছে আমাদের সবাইকে বলো। মিম কাঁদতে কাঁদতে নিককে জড়িয়ে ধরলো, তারপর বলতে থাকে, এই ক্ষেত ভিড়ের সুযোগ নিয়ে আমাকে জোর জবরদস্তি নিজের কাছে টেনে নিয়ে আসে, তারপর আমাকে টাচ করার চেষ্টা করে। ও বলে তার সাথে বেড শেয়ার করতে। মিমের একের পর এক মিথ্যে কথা শুনে আমার মনে হচ্ছিল আমি কোন মেয়েকে ভালোবাসলাম। এ কি সেই মিম যার মন ছিল ফুলের মতো পবিত্র, যার মধ্যে ছিল না কোনো প্যাস, যে ধনী গরিব সবাইকে ভালোবাসতে জানে। মিমকে থেকে নিচে থেকে ছাড়িয়ে আমাকে এক নাগাড়ে মারতে থাকে। আমি শুধু মিমের দিকে তাকিয়ে আছি। মিমের চেহারায় ভাবের পরিবর্তন হতে না হতেই সে ছাদ থেকে চলে গেল। মিসেস জনসন সবার উদ্দেশ্যে উস্কানিমূলক কথা বললেন, আমি আগেই বলেছিলাম এইরকম খাদ্যের নিয়ে বেশি মাতামাতি করা ভালো না। এরা এক সময় ঠিকই এদের আসল রূপ দেখিয়ে দেয়। মিস্টার জনসন অবিশ্বাসী সুরে বললেন, আমি তো ভাবতেও পারছি না যে রাকিব এরকমই কিছু করবে। আমি রাকিবকে অন্যদের মতো ভাবিনি। রাহুল এতক্ষণ মুখ বুঝে সবকিছু দেখছিল ও শুনছিল, তবে এবার সে মুখ খুলে, খবরদার আমার বন্ধু সম্পর্কে আবল তাবল কিছুই বলবেন না। আর আপনি আমার বন্ধুকে প্লিজ ছেড়ে দেন। আমরা এই হোটেল থেকে চলে যাব, আর কোনোদিন এই হোটেলে আর আপনার হবু স্ত্রীর আশেপাশে ঘেসবো না। নিক আমাকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলেছে, তবু আমি কিছুই বলছি না। আমি এখনো শকড আছি যে মিম আমার সাথে এরকম করতে পারলো। নিকের কোনো আঘাত আমাকে কাবু করতে পারছে না, আর পারবেই বা কিভাবে, কারণ দৈহিক আঘাতের থেকে মনের আঘাত অনেক গুরুতর। নিক আমাকে মারতে মারতে একসময় কিছু একটা দিয়ে আমার মাথায় আঘাত করে, আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। ম্যানেজার অবস্থা বেগতিক দেখে নিককে বললেন, নিক স্যার প্লিজ এবার থামুন, আর মারলে মরে যাবে। আপনি এবার শান্ত হন। এদের মতো খেদদের যা করা উচিত আমি তাই করব। রাহুল আমাকে কাঁধে ভর দিয়ে নিয়ে গেল আমাদের রুমের সামনে। এমন সময় রাহুলের মাথায় পিছন দিয়ে কেউ আঘাত করলো, আর সেও লুটে পড়লো আমার সাথে। আমার জ্ঞান ফিরতে নিজেকে বাধা অবস্থায় পেলাম একটা অন্ধকার রুমে। কাঠের চেয়ারের সাথে বাধা অবস্থায় নিজেকে দেখতে পাচ্ছি, পাশে রাহুলকে একই অবস্থায় দেখতে পাচ্ছি, তবে সে এখনো সেন্সলেস হয়ে আছে। আমি রাহুলকে বারবার তার নাম ধরে ডাকছি, কিন্তু তার কোনো সাড়া পাচ্ছি না। আমি রুমে আর কাউকে দেখতে পেলাম না। আমি চেয়ারের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি, দড়িটা একটু ঢিলে করে বাঁধা হয়েছে। হয়তো তাড়াহুড়োয় আমাকে বাঁধার সময় দড়িটা ঢিলে করে বেঁধেছে। একটু নড়াচড়া করলে বাঁধন থেকে মুক্ত হয়ে যাব। আর রুমের দরজা দিয়ে কিছু মানুষ ঢুকলো, তাদের মধ্যে সবার সামনে থাকা মানুষকে দেখে চিনে ফেললাম আমি। গেল দ্য রয়্যাল প্যালেস হোটেলের ম্যানেজার। তার মানে ইনি আমাদের এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। আমার বাঁধন মুক্ত হতেই কিছুটা সময় প্রয়োজন, তাই ম্যানেজারকে কথার জ্বালায় ফাঁসানোর জন্য বললাম, আপনি তাহলে আমাদের কিডন্যাপ করছেন, তবে আমার বন্ধুকে কেন নিয়ে আসলেন? ম্যানেজার কিঞ্চিত হেসে উত্তর দিলেন, তোর বন্ধু তো আমাদের রাস্তায় এসে পড়েছিল, তাই তাকেও বাধ্য হয়ে নিয়ে আসতে হইল। আর বাকি রইল কিডন্যাপের কথা। আমরা তোকে এখানে কিডন্যাপ করে এনেছি খুন করার জন্য। কিন্তু কেন? আমি আপনাদের কি ক্ষতি করছি? তুই আমাদের না, বরং নিক স্যারের ক্ষতি করেছিস। আর তিনিই আমাকে তোকে মারার জন্য দায়িত্ব দিয়েছেন। আগামীকাল নিক স্যার ও মিম ম্যাডামের বিয়ে, তাই তিনি কোনো রিস্ক নিতে চান না। তোদের সব প্ল্যান ভেস্তে যাবে, কারণ আমি এত সহজে মরার পাত্র না। একটা চিৎকার দিয়ে কথাটা বললাম, একটু নড়চড়ে উঠতেই আমার হাতের বাঁধন খুলে গেল। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লাম। আমাকে মুক্ত অবস্থা দেখে ম্যানেজার ঘাবড়ে গেলেন। ম্যানেজার ওনার পেছনে থাকা লোকগুলোকে আমাকে মারার হুকুম দিলেন, তবে এরা তো আর এটা জানে না যে এদের মতো কতজনকে আমি একাই ঘায়েল করতে পারি। ব্যাস, শুরু হয়ে গেল ফাইট। এরা প্রত্যেকেই প্রফেশনাল ফাইটার, তবে আমিও কম কিসের। আমিও আন্ডারওয়ার্ল্ড ফাইটের চ্যাম্পিয়ন। একের পর এক সবাইকে ধরাশায়ী করে ফেললাম, তবে আচমকা কেউ আমার পিঠে অনেক জোরে লাথি মারলো, আর আমি ছিটকে গিয়ে রুমে থাকা টেবিলের উপরে পড়লাম। পিঠে প্রচণ্ড ব্যথা পেয়েছি। এমনিতে নিকের আঘাতের ফলে শরীরটা অনেকটা অবশ, তার উপর এই ফাইট। আর পারলাম না, চোখে ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। নিক নিজের রুমে বসে মদ্যপান করছিল। এমন সময় ম্যানেজার হাঁপাতে হাঁপাতে নিকের রুমে ঢুকলো। নিক ম্যানেজারকে ঘর্মাক্ত অবস্থা দেখে বলে, কি হলো ম্যানেজার সাহেব, এভাবে হাঁপাচ্ছেন কেন? ম্যানেজার নিজেকে সামলিয়ে উত্তর দিলেন, স্যার আপনার কাজ হয়ে গেছে, রাকিবকে শেষ করে দিয়েছি। নিক প্রফুল্লিত হয়ে বলে, সাব্বাস, আপনি আপনার প্রাপ্য অর্থ পেয়ে যাবেন। এখন আমার আর মিমের মাঝে বহিরাগত কেউ আসতে পারবে না। না। নিক ও ম্যানেজার দরজার দিকে তাকিয়ে দেখে মিম দাঁড়িয়ে আছে সেখানে। নিক ইশারায় ম্যানেজারকে যেতে বললো। ম্যানেজার যাওয়ার পর নিক মিমের কাছে গিয়ে মিমকে রুমে নিয়ে আসলো। মিম অশ্রুমাখা কণ্ঠে বলল, কেন এমনটা করলেন? মিমের চোখ বেয়ে অশ্রুর ধারা বইছে। আর কাঁদছো কেন? আর আমি বা কি করলাম? আমি শুধু আমার আর তোমার মাঝের কাঁটাটাকে উপরে ফেলে দিলাম। না, আপনি এটা করতে পারেন না। সেই দিন আপনি কি বলেছিলেন আপনার মনে নেই? ফ্ল্যাশব্যাক।
সেদিন রাতে আমি মিমের রুম থেকে যাওয়ার পর মিম নিজের কাপড় চেঞ্জ করে চুল মুছছিল। এমন সময় তার রুমে কেউ নক করে। মিম ভেবেছিল আমি এসেছি। এইভাবে সে হাসি মুখে দরজা খোলে, কিন্তু অপর পাশে নিককে দেখে তার মুখ থেকে হাসির রেখা নিমেষে গায়েব হয়ে যায়। নিক মিমকে ধাক্কা দিয়ে মিমের রুমে প্রবেশ করে ফেলে। মিম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লো। সে বলল, এ কি, আপনি এত রাতে আমার রুমে কেন এসেছেন? নিক উত্তেজিত হয়ে বলল, কেন এসেছি বোঝো না? আমি তোমার হবু স্বামী, আমি না আসলে কি আসবে? ও, সেই 2 টাকার খ্যাত ছেলেটা আসবে। তাই একটু আগেই তো সেই খ্যাত তোমার রুম থেকে বেরোলো। তোমরা এই আবদ্ধ রুমে কী করেছো আমাকে শিখাতে এসো না। আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। শাট আপ। এখন আমার কথা ভালো করে শুনবে, নাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। তুমি রাকিবের থেকে দূরে দূরে থাকবে। মিম নিকের কথা অবাধ্য হয়ে বলে, না, আমি দূরে থাকবো না। রাকিবকে আমি অনেক ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। আপনি আমার কথা ভুলে যান। নিক ধমকে সুরে বলে, ও, তাহলে তোতা পাখির মুখে বলি ফুটেছে। ভালো করে আমার কথা শুনে নাও, তোমার বিয়ে আমার সাথেই হবে। মিম আবারও নিককে মানা করে বলে, না, কখনো না। আমি আগামীকাল ড্যাডকে বলে আমার বিয়ে রাকিবের সাথে করতে বলবো। ড্যাড রাজি হলে হলো, আর না হলে পালিয়ে যাব। তবুও আপনার মতো অমানুষকে কখনো বিয়ে করব না। নিক মিমের কথা শুনে তার কোমর থেকে একটা পিস্তল বের করলো। মিম পিস্তল দেখে কয়েক কদম পিছু পা হলো। নিক মিমকে হুমকি দিল। সে বলল, ভয় পেও না, এই পিস্তলের গুলি রাকিবের জন্য বরাদ্দ করা আছে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি রাকিবকে মেরে ফেলবো। তুমি আমাকে এতদিনে কতটুকু চিনেছো যে আমি আমার এই কাজ হাসিল করার জন্য যা খুশি তাই করতে পারি। নিকের কথায় মিম ভয় পেয়ে গেল। সে ভয়ার্ত কণ্ঠে বলল, না প্লিজ, আপনি এইরকম কিছুই করবেন না। রাকিবের কোনো ক্ষতি আপনি করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। নিক নিজের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুরিয়ে বলল, দ্যাটস লাইক এ গুড গার্ল। এখন শোনো, তোমাকে যা যা করতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি কোনো কিছুই ভুলিনি। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে রাকিবের কোনো ক্ষতি করব না, তবে প্রমিস তো ভাঙার জন্যই করা হয়। নিক কথাটা বলে জোরে জোরে হাসতে থাকে। মিম চিৎকার করে বলে, আমি আপনাকে ছাড়বো না। মিম কথাটা বলে নিককে আঘাত করার জন্য এগিয়ে আসে, কিন্তু নিক তাকে আটকে ফেলে। নিক তাচ্ছিল্যের সুরে বলে, ও জানে মন, তোমার হাত পা দেখে একটু বেশি চলে। তবে একটা কথা মনে রেখো, রাকিবের যা অবস্থা করেছি তোমার বাবারও তাই অবস্থা করতে আমার হাত একবারও কাঁপবে না। তাই চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে বিয়ে করার জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি হয়ে নাও। এই বলে নিক মিমকে ছেড়ে দেয়। মিম কাঁদতে কাঁদতে নিকের রুম থেকে চলে যায়। পরদিন সকাল থেকেই পুরো হোটেলে বিয়ের ধুম লেগে যায়। হোটেলের পার্লার থেকে মিম ও নিককে সাজানো হচ্ছে। সন্ধ্যার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যাবে। মিম নিজের মনের ভেতরেই কাঁদছে। সে আমাকে শেষ বিদায়ও জানাতে পারেনি। সন্ধ্যা হতে মিম ও নিককে গির্জায় নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকে নিক ও মিমের পরিবারের সবাই ছিল। মিস্টার জ্যাকও সেখানে উপস্থিত ছিলেন। এখানে ফার্স্ট ক্লাসের সবাইকে ও 2 পরিবারের আত্মীয়দের ইনভাইট করা হয়েছে। মিসেস জনসন মিস্টার জ্যাককে প্রশ্ন করলেন, স্যার, আপনার নাতি তো আর আসলোই না। মিস্টার জ্যাক প্রত্যুত্তরে বললেন, তার সাথে আমার কথা হয়েছে, সে পৌঁছে গেছে, এখন এসে পড়বে। আপনারা বিয়ে পড়ানো শুরু করেন। গির্জার পুরোহিত অর্থাৎ ফাদার বিয়ে পড়ানো শুরু করলেন। ফাদার নিককে জিজ্ঞেস করলেন, নিক কি মিমকে বিয়ে করার জন্য রাজি? নিক হ্যাঁ বলল। ফাদার একই প্রশ্ন মিমকে জিজ্ঞেস করলো। মিম কিছু বলবে তার আগে গির্জার সব লাইট অফ হয়ে গেল। সবাই চমকে গেল, কারণ এই দেশে সচরাচর লোডশেডিং হয় না। পাওয়ার সাপ্লাই তো সমস্যা থাকলেও আইপিএস তো রয়েছেই। হঠাৎ গির্জার দরজা খুলে গেল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। মিম অতি আগ্রহের সাথে সেদিকে তাকিয়ে আছে, কারণ এই দৃশ্যটা তার অনেক পরিচিত। একই দৃশ্য সে আগেও তার স্বপ্নে দেখেছে। হঠাৎ একটা স্পটলাইট দরজার কাছে গিয়ে পড়লো। সবাই ওদের আগ্রহে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে এখন কি হতে চলেছে। দরজা দিয়ে একজন যুবক প্রবেশ করলো, যাকে এখানে অনেকেই আগে দেখেছে। তবে আগে তার বেশভূষা ছিল বস্তির খাদ্যের মতো, কিন্তু এখন তার বেশভূষা হলো বড়দের মতো। যে কেউ তাকে দেখে বলবে এই যুবক কোনো রাজকুমার থেকে কম না। মিম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। তার ভালোবাসার মানুষ আজ তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি ঠিকই ধরছেন। আমি প্রবেশ করলাম গির্জায়। সাথে সাথে গির্জার সমস্ত লাইট চালু হয়ে গেল। নিক রাগান্বিত দৃষ্টিতে ম্যানেজারের দিকে তাকালো। ম্যানেজার ভয়ে থরথর করে কাঁপছে। আসলে গতকাল যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর প্রায় সব অংশই আপনারা জানেন, কিন্তু আরও কিছু কাহিনী রয়েছে যা আপনাদের অজানা। সো বি প্রিপেয়ার্ড ফর গোয়িং টু ফ্ল্যাশব্যাক অ্যাগেন। ফ্ল্যাশব্যাক। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমার মিমের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠলো। আমার অচেতন মস্তিষ্ক আমাকে বারবার বলছে আমাকে বেঁচে থাকতে হবে মিমের জন্য। আমি কোনো মতে দাঁড়ালাম। ম্যানেজার আগে রুম থেকে বের হয়ে গেছেন। পুরো রুমে অন্ধকার। যে আমাকে লাথি মেরেছে তার চেহারা দেখা যাচ্ছে না। এই রুম থেকে বের হতে হবে। আমার সামনে এখন মাত্র একজন দাঁড়িয়ে আছে। আমি সোজা তার দিকে তেড়ে গেলাম। তার তলপেটে একটা ঘুষি দিলাম, আর তাকে কোনো সুযোগ না দিয়েই তার বুকে ফ্লাইং কিক মারলাম। পরে সে সিটকে রুমের বাইরে চলে গেল।
আমিও দ্রুত রুম থেকে বেরিয়ে পড়লাম। বাইরে খোলা মাঠ, পিছনে তাকে দেখি খোলা একটা জঙ্গল, আর তার সাথে লাগানো একটা ঘর। সামনে তাকে দেখি ম্যানেজার দাঁড়িয়ে আছে, আমার সামনে থেকে ফাইটের উঠতে আলো। তাকে দেখে আমি অবাক না হয়ে পারলাম না, আর সেও অবাক না হয়ে পারলো না আমাকে দেখে। আমার সামনে থাকা ফাইটার আর কেউ না, বরং আমার কাছে হেরে যাওয়া আন্ডারওয়ার্ল্ড ফাইটার কিং থ্যানোস। সে আমাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল। আগেও একবার আমি তাকে অনেক খারাপভাবে হারিয়েছিলাম। থ্যানোস আমাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। থ্যানোস পিছন দিকে ঘুরে এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। ম্যানেজার বিস্মিত কণ্ঠে বলল, এই কিভাবে সম্ভব? থ্যানোস যে কিনা আন্ডারওয়ার্ল্ড ফাইটিং কিং, আজ সে তোর মতো খ্যাতকে দেখে ভয়ে পালিয়ে গেল, কিন্তু কেন? আমি থুতু ফেললাম, মুখ থেকেও রক্ত বের হলো। নিজেকে সামলে একটা তাচ্ছিলা হাসি বললাম, অতবার বললাম, আমি কি জিনিস তা এখনও বোঝার আপনার সময় হয়নি। আপনি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আপনাকে আমার কথা মতো চলতে হবে। ফ্ল্যাশব্যাক শেষ। নিগে আমার দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে আছে। কেউ কিছু বলবে তার আগে মিস্টার জ্যাক এগিয়ে আসলেন আমার দিকে। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা জানতে চেয়েছিলেন না আমার নাতি কোথায়, কখন আসবে? এই দেখুন, এই হলো আমার একমাত্র নাতি রাকিব হাসান রাজ, যে আমার সকল সম্পত্তি ও ব্যবসার একমাত্র উত্তরাধিকারী। মিস্টার জ্যাক অর্থাৎ আমার দাদুর কথা শুনে সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে। বিশেষ করে তাদের যারা আমাকে নিয়ে এতদিন ঠাট্টা তামাশা করছে, আমাকে অবহেলা করছে, খ্যাত ইত্যাদি বলে অভ্বোধন করছে। আমি দাদুর কানে ফিসফিস করে কিছু একটা বললাম। তারপর তিনি মুচকি হেসে বললেন, সব কিছু তো তোরই, আর আমি তো সব কিছু জানি, যা নিজের কামাল দেখা। আমি মিমের দিকে এগিয়ে গেলাম। তারপর হাঁটু গেড়ে বসে স্যুটের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে তার দিকে এগিয়ে দিয়ে বললাম, আমাকে কি অনুমতি দেওয়া যাবে তোমার স্বপ্নের রাজকুমার হওয়ার? আমি কি হতে পারবো তোমার ড্রিম প্রিন্স? কথা দিচ্ছি কখনো কষ্ট দেবো না। কথা দিচ্ছি আমার সবটা দিয়ে আগলে রাখবো। যদি রাজি হও তাহলে আমার দেওয়া রিং অ্যাকসেপ্ট করে নাও। কিছু না ভেবে নিকের দেওয়া রিং নিজের আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে আমার দেওয়া রিং আঙুলে পড়ে নেয়। মিসেস জনসন কিছু একটা বলবে, কিন্তু মিস্টার জনসন তাকে আটকে দেয়। মিমকে সবার সামনে জড়ি ধরি। এতদিন যারা আমাদের নিয়ে খারাপ কথা বলছে সবার মুখ আজকে বন্ধ হয়ে গেছে। একটু পর আমার ও মিমের ইসলামিক শরীয়তে মেনে বিয়ে হয়ে গেল। নিকও কিছু করতে পারেনি, কারণ সে আমার সামনে অতি নগণ্য। ম্যানেজার ও নিককে সব খুলে বলে। সেখানে থ্যানোসের মতো ফাইটার আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, তখন কোনো কিলার আমাকে মারার সুপারি নেবে না, তাই সেও হার মেনে যায়। সময় বহমান, সময় নিজের মতো চলতে থাকে, আমরাও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে থাকি। 3 মাসের মধ্যে আমি ব্যবসার সকল হাল ধরে ফেলি। আগের সব বেইমান এমপ্লয়ীদের বাদ দিয়ে আমি যে বস্তিতে ছিলাম সেই বস্তির সকল বেকারকে আমি চাকরি দিয়েছি। 3 মাস পর নিকেরও বিয়ে হয়ে যায় রিমির সাথে, কারণ নিক ও রিমির অবৈধ সম্পর্কের ফলস্বরূপ রিমি প্রেগনেন্ট হয়ে যায়। তাই মান-সম্মান বাঁচাতে মিসেস জনসন দুজনে চুপি চুপি বিয়ে করে দিলেন। আমার আর মেমের বিয়ে হওয়ার পর মেমের বাবা মিসেস জনসনের সকল কুকুরটির কথা জানতে পারেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে আগের মতো মিমকে ভালোবাসতে শুরু করেন। আমি ছাদের উপর দোলনায় বসে আছি, মিম আমার কাঁধে মাথা দিয়ে বসে আছে। দুজনের নীরব দৃষ্টিতে জ্যোৎস্না বিলাস করছি। নীরবতা ভেঙে মিম বলল, জানো রাকিব, আজ আমি অনেক খুশি। আজ তোমার জন্যই আমি আমার লাইফের সব হারানো সুখ ফিরে পেয়েছি। আমি হেসে বললাম, তাই বুঝি? তাহলে এর জন্য আমার কিছু একটা পুরস্কার চাই। তা কি পুরস্কার লাগবে আমার রাজকুমারের? আমার একটা পিচ্চি বাবু চাই। যা দুষ্টু, ওকে দিব, তবে সেটা তো এখন না, রাতে সেই প্রসেসে এগোবো। জানো মিম, আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মতো একটা জীবন সঙ্গিনী পাবো। মিম আমার কাঁধে থেকে মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমিও কখনো ভাবতে পারিনি আমার মতো পোড়া কপালে তুমি জুটবে। আমি অনেক ভাগ্যবতী। তুমিই ভেবে দেখো, তুমি ছোটবেলা থেকে বস্তিতে বড় হয়েছো বলেই আজ তুমি মানুষের মতো মানুষ হয়েছো। সত্যি বলতে তুমি আমার লাইফে এসে আমাকে লাকি বানিয়েছো। তুমি কি সারা জীবন আমার সাথে থাকবে? আমি মিমের হাত ধরে বললাম, মৃত্যু পর্যন্ত তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। দুজনের ঠোঁটের কোণে একটা প্রশান্তের হাসি বিরাজমান।